আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম কেমিস্ট্রি ৪ নাম্বার লাইভে। তো আমাদের সাথে আছে মোহাম্মদ ইরফান হোসেন ভাইয়া। তো দেরি না করে শুরু করা যাক। ভাইয়া হ্যাঁ, আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, একটু সবাই আসুক। এখনো 30 জন, 28 জন। তোমরা একটু দ্রুত শেয়ার করা, মেনশন করা একটু দ্রুত শেষ করো। আর 2-1 মিনিটের ভিতর শেষ করো একটু দ্রুত। যারা রেগুলার ক্লাস করে ওরা তো আছে, যারা মাঝে মাঝে ক্লাস মিস করে যায়, বলে যে পরে করব, ওদেরকে একটু আসতে বলো। লাইভে তোমরা যে কোয়েশ্চেন করে গেলে উত্তর দিতে পারি, কিন্তু পরে গিয়ে তার আমি এগুলো উত্তর দিতে পারবো না। বাউান্ন জন। তোমাদের আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে মনে হয়। ফাঁকিবাজি যাচ্ছে, সবাই ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। প্রথম দিন যতগুলা ছিল, পরের দিন আরো কম, আজকে আরো কম। এভাবে এক সময় গিয়ে দেখবে যে কেউ ক্লাস করতেছে না, সব ফাঁকিবাজ। আচ্ছা, আচ্ছা, আবু হুসাইম, মরিয়ম আক্তার, মানে যারা ডেইলি থাকে, আশরাফ জাহিদ, হ্যাঁ তোমরা তো ডেইলি থাকো, তোমরা চলে আসছো দেখি। যে গরম আবার রোজা। সানজিদা আখি, তুমি কি নতুন নাকি? তোমার আগে দেখিনি। রাকিব হাসান, তুমি কি নতুন? আচ্ছা, আমরা আর কিছুক্ষণ দেখি, এখন 59, তো আর আর 2-1 মিনিট দেখি, তারপর স্টার্ট করে দেব। রবিউল ইসলাম শেষ পর্যন্ত আছি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। রোমান ইসলাম রিফাত, ওয়ালাইকুম আসসালাম। সিরাজ মনিরা, তোমরা কি আজকে নতুন নতুন কিছু নাম দেখতেছি মনে হয়। আমি আগে রেকর্ড ক্লাস করতাম, আচ্ছা আজকে থেকে ডিরেক্ট ক্লাস করবো, সমস্যা নেই। আম্মাউল খালিদ রেগুলার ব্যক্তি। সিনথিয়া ইসলাম নিউ, নসীন বিভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো কার কি অবস্থা একটু বলো দেখি, কে কেমন আছো, কে এখন কোথায় আছো? আচ্ছা, ফার্স্ট যারা করতেছো সমস্যা নেই। হাসাদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা আগে ক্লাস করো নাই, আজকের কোনো সমস্যা নেই, আজকের টপিকের সাথে আগের ক্লাসের কোনো সম্পর্ক নেই। আমি ওইভাবে টপিকগুলো সিলেক্ট করি যে একটা ক্লাস আসলে যাতে তুমি আগের ক্লাসের সবকিছু জেনে আসতে হবে এমন কোনো কথা নেই। আলাদা আলাদা করে আমি এমনভাবে সাজাইছি 12টা ক্লাসকে। কুমিল্লা, পেটে খিদা লাগছে বাই। আচ্ছা, তোমরা ভাইকে বাই কেন বলো আমি বুঝি না। ফ্রম ঢাকা, গাজীপুর।
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ, বাট সকাল থেকে কিছুটা সুস্থ লাগতেছে। তোমাদের কাছে গত ক্লাসে যে পরে গেছিলাম আমি, এরপর থেকে আমি ফুল টাইম কিন্তু বিছানায় ছিলাম। আজকে সকালে আমি বিছানাতে করছি, সত্যি কথা। জ্বর, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক সবকিছু একসাথে হয়েছে। মাছবাড়িয়া, অনেক বিশ্বাস। আচ্ছা, অনেক নামটা খুবই কমন একটা নাম, তাই না? হ্যাঁ, অনেক সরকার, অনেক ইসলাম, অনেক বিশ্বাস, অনেক চৌধুরী। 30 মিনিট পর গঠনমূলক আলোচনা চাই ইনশাল্লাহ। কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ, অসুস্থ ছিলাম, এখন মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, 57 জন দেখতেছি, 5 মিনিট হয়ে গেছে, আমি মনে হয় আর কেউ আসবে না এরকম। যারা রেগুলার তারাও আছে দেখতেছি, প্লাস যারা হচ্ছে কয়েকজন বলতেছে নতুন, তারাও তারাও দেখি তারাও দেখি চলে আসছে। তো আমি স্টার্ট করে দিই, হ্যাঁ? স্টার্ট করতে করতে ওরা চলে আসবে, আর কি সমস্যা নেই। উম, ঠিক আছে, ওকে, স্টার্ট করি। আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ড কি দেখা যাচ্ছে নাকি আমাকে জানাও। তাসকিনুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। লিজা, ওয়ালাইকুম জি ভাইয়া, আসসালাম। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই একটা জিনিস বলো আমার সাথে সাথে, ফার্স্ট অফ অল। আচ্ছা, ধরো যে জারণ ক্রিয়া ঘটায় তাকে আমরা কি বলি? ওপস, আমার পিসিতে কয়েকদিন ধরে একটু ঝামেলা করতেছে তো। যে তোমার জারণ ক্রিয়া ঘটায় তাকে আমরা কি বলি? জারণ ক্রিয়া ঘটে তাকে আমরা কি বলি? জারক। আচ্ছা, ধরো কেউ প্রভাবন ক্রিয়া ঘটায় তাকে কি বলবা? প্রভাবন ক্রিয়া ঘটায় তাকে কি বলবা? এখানে অনেকে কনফিউশনে পড়ে গেছে, যে জারণ ক্রিয়া ঘটায় সে বিজারক, জারক, বিচারক। এই তো, সাবাস। তোমাদের মধ্যে কনফিউশন আছে, জারণ বিজারণ নিয়ে কনফিউশন আছে এখনো, তাই না? আচ্ছা, হোয়াট ডিড আই মিস? কিছুই মিস করো নাই, এখন থেকে ক্লাস করো। আচ্ছা, তোমাদের অনেকের ডিপিতে সাইমের ছবি কেন? এ কেমন কথা? আচ্ছা, প্রভাবক। প্রভাবক। আচ্ছা, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, প্রভাবক কি জিনিস, ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তোমার পকেটে আছে 10 টাকা, তোমার ফ্রেন্ডের পকেটে আছে 10 টাকা, তো তোমরা ভাবতেছো যে থাক, আজকে ফুচকা না খাই, আজকে টাকাটা বাঁচাই। কিন্তু ধরো তোমাদের একটা খাদক ফ্রেন্ড আসছে, যে হচ্ছে নিজে কোনোদিন নিজের পকেট থেকে টাকা খরচ করে না, বাট সে সবাইকে খুব ইয়া করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে তাদের মধ্যে, তাদের মনের মধ্যে, তাদের উস্কে দিতে পারে, ও চল খাই, কিছু হবে না। তো সেই ফ্রেন্ড কি করলো, তোমাদেরকে নিয়ে গেল, এভাবে ইয়া করে উস্কাই দিয়ে, এন্ড তার পকেট থেকে তো একটা টাকা খরচ হইলোই না। সে তোমাদের 10 টাকা 10 টাকা 20 টাকা করে ফুচকার প্লেট তোমরা নিলা, সে সেখান থেকে তোমরা ধরো 10টা ফুচকা দিছে, তোমরা তো দুইটা দুইটা খাইছো, 4টা, ও একাই 6টা খেয়ে চলে গেছে, কোনো টাকা দেয়নি। তার মানে তোমরা ফুচকা খাইতেছিলা না, টাকা বাঁচাইতেছিলা। সে আসলো, এসে কি করলো, তোমাদেরকে প্রভাবিত করলো, প্রভাবিত করে গেল, গিয়ে নিজের পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, মানে নিজে কোনো বিক্রিয়া টিক্রিয়া করে নাই, তোমাদের ইউজ করে সে নিজের কাজ শেষ করে চলে গেল। এরকম ঘটনা ঘটে না কি ঘটে না? এরকম ঘটনা কি ঘটে নাকি ঘটে না?
আচ্ছা, আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। যেমন ধরো তুমি স্কুল পালাবা না, স্কুল পালানো খারাপ কাজ জন্য তুমি স্কুল পালাবা না, স্কুল পালাবা না, স্কুল পালাবা না। তো কিছু ফ্রেন্ড আছে ওরা কি করে, ওরা তোমাকে ইউজ করে স্কুল পালানোর জন্য। তোমাকে ইউজ করে স্কুল যখন পালাই যেতে পারে, তার গায়ে দোষটা লাগে না? দোষ লাগে তোমার ঘাড়ে, মাইরটা খাও তুমি। কারণ টিচার তোমাকে দেখছে স্কুল পালানোর টাইমে, কিন্তু ওকে দেখে নাই। ও তোমার ইউজ করে আগে পার হয়ে গেছে, পরে তুমি যখন দেয়াল বেয়ে নামতে গেছো বা গেট থেকে বেরিয়ে গেছো, তখন তুমি টিচার হাতে ধরা খেয়ে গেছো। এরকম ঘটনা কি ঘটনা? ইয়েস, মরিয়ম আক্তার বলছে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত, নিজের কোনো ক্ষয়ক্ষতি হয় না। ঠিক আছে, নিজের কোনো ক্ষয়ক্ষতি হয় না, বাট কি হয়? আয়াত ইবনে রশিদ, ওয়ালাইকুম আসসালাম। নিজের কোনো ক্ষয়ক্ষতি হয় না ভাই, ওদের তো আমরাই না চাই। হ্যাঁ, ওদের তো আমরাই না চাই, সেটাই। আচ্ছা, তাহলে নিজের কোনো ক্ষয়ক্ষতি হয় না, বাট কি করে? কাজের কাজ করে ফেলে। এখন কাজের কাজটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সে কিভাবে করে? কখনো কখনো রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে বাড়াইয়ে দেয়, কখনো কখনো রাসায়নিক বিক্রিয়ার গতিটাকে কমাইয়ে দেয়, কখনো কখনো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে তাড়াতাড়ি করে, এক একবার এক এক টাইপের করে। তো কি কি টাইপের হইতে পারে, কত প্রকার হইতে পারে প্রভাবক, সেটা আমরা এখন শিখি। তাহলে প্রভাবক কাকে বলে দেখি বলো তো? প্রভাবক হচ্ছে সেটাই, যেটা হচ্ছে কি, যে সকল রাসায়নিক পদার্থ কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়ার কি করে, গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে কি থাকে, অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলা হয়। আবারও বলতেছি, যে সকল রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া সমূহে অংশগ্রহণ করে, বিক্রিয়ার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা কি থাকে, অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বলে। এটা একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসে, প্রভাবক কাকে বলে। এটা তোমরা দাগাও, এটা তোমরা লিখো, খাতে লিখে রাখো, প্রশ্নের উত্তরটা তোমাদের শিখতে হবে, প্রভাবক কাকে বলে। এন্ড এন্ড আমি যখন কোন একটা টপিক বুঝাই, আমি এমন ভাবে বুঝাই যে তুমি সেই টপিকটা আমি যেভাবে বুঝেছি ঠিক সেভাবে যদি খাতায় লিখো, তাহলে এটা ক বা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সুতরাং আমি যেভাবে বুঝাই এক একটা জিনিস, সেভাবে যদি তুমি বুঝে ট্রাই করো, ইনশাআল্লাহ তোমার জন্য এই বোঝানোটা যথেষ্ট হবে। তোমাকে আর আলাদা করে টেস্ট পেপার থেকে বা ইয়া থেকে শিখতে হবে না। ইভেন এটা অ্যাডমিশন টেস্টও তুমি কাজে লাগাতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমি যেভাবে বুঝেছি জিনিসটা খেয়াল করবা। জাস্ট ওই ক্লাস করাচ্ছে, জাস্ট ক্লাস করতে আসছি, কমেন্ট দেখতেছি, মজা নিতেছি, এরকম না কিন্তু। ঠিক আছে, প্রয়োজনীয় কমেন্ট করো, অপ্রয়োজনীয় কমেন্ট নেই। কথা বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন প্রভাবক কত প্রকার সেটা আমাদের জানতে হবে। প্রভাবকের কিছু বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। প্রভাবকের বিশেষ করে যে বৈশিষ্ট্যগুলো তোমার এমসিকিউতে না আসলেও বা সিকিউতে সরাসরি না আসলেও এগুলো তোমাকে জেনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, দেখো, প্রভাবক যখন উভয়মুখী বিক্রিয়ায় ব্যবহার করা হয়, বিক্সেমিত উভয়মুখী বিক্রিয়ায় ব্যবহার করা হবে। উভয়মুখী বিক্রিয়ার কিন্তু সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী দুইটা বিক্রিয়ারই হার নিয়ন্ত্রণ করে প্রভাবক। দুইটাই, সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী দুইটা বিক্রিয়ার হারে নিয়ন্ত্রণ করে প্রভাবক। যে কারণে দেখবা, প্রভাবক যদি সম্মুখমুখী বিক্রিয়ার হারও বৃদ্ধি করে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও বৃদ্ধি করে, তাহলে দ্রুত সাম্যাবস্থায় চলে আসবে না? মানে এই গ্রাফটা আমরা পড়েছিলাম না, যে এভাবে এসে এরকম করে চলে যায়, এভাবে এসে সেই গ্রাফটার মতো দ্রুত তোমার কি সাম্যাবস্থায় পৌঁছে যাবে না? বুঝে গেছে আমার কথাটা? আরেকটা কথা হচ্ছে, তোমার মাঝে মধ্যে প্রভাবক কিন্তু কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট পথ তৈরি করতে পারে। মাঝে মধ্যে প্রভাবক, কি বললাম, কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট পথ তৈরি করতে পারে। তো কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট পথ যদি তৈরি করে, তাহলে বিক্রিয়াটা কি আগের থেকে তাড়াতাড়ি সম্পন্ন হবে না? আমার কথাটা বুঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা, আমি জাস্ট অত কিছু লিখতেছি না, জাস্ট সংক্ষেপে বুঝাইতেছি। এই গ্রাফটার দিকে তাকায় দেখো, এটা ইএ, এটা ইবি। গত ক্লাসে যারা করছে তারা বুঝতেছো, আর যারা বুঝতেছো না তারা জাস্ট চুপ করে থাকা আপাতত। তোমরা এই ক্লাস শেষ হওয়া মাত্র আগের ক্লাসটা দেখে নিলেই তোমরা এটা বুঝতে পারবা।
আচ্ছা, এটা যদি গত ক্লাসে আমরা এরকম পড়ছিলাম একটা গ্রাফ তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই। এই যে সক্রিয়ণ শক্তি ছিল কোনটা, এই শক্তি চূড়া পর্যন্ত এটা, এটা ধরো প্রভাবক ছাড়া, হলুদ হলুদ গ্রাফটা হচ্ছে প্রভাবক ছাড়া। এখন ধরো প্রভাবক দিলাম, তাহলে সেম গ্রাফটা হয়ে গেল এরকম। তাহলে এটা হচ্ছে কি প্রভাবক সহ লাল গ্রাফটা। তাহলে সক্রিয়ণ শক্তিতে আমরা জানি কি শক্তি চূড়া এবং কি এ অর্থাৎ বিক্রিয়কের মোট শক্তি যে পার্থক্য, এটাকে আমরা কি জানি সক্রিয়ণ শক্তি হিসেবে জানি, গত ক্লাসে আমরা পড়ছি। তাহলে এখন প্রভাবক ইউজ করার পরে দেখো কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট একটা পথ তৈরি হয়েছে। তাহলে কম সক্রিয় বিশিষ্ট যদি পথ তৈরি হয়, তাহলে বিক্রিয়াকে আগের থেকে বেশি বেশি পরিমাণ সম্পন্ন হবে না? বলো। বিক্রিয়াকে আগের থেকে কম শক্তি সম্পন্ন, আগের থেকে কম কম সম্পন্ন হবে না বেশি বেশি সম্পন্ন হবে? তোমাদের কি মনোযোগ নাই ক্লাসে? যে 56 জন দেখতেছি, 56 জন যাতে থাকো শেষ পর্যন্ত ক্লাসে, ঠিক আছে? যদি কোনো বিশেষ সমস্যা না থাকে। তো তোমাদের তো বউ বাচ্চা নেই, যা বউ বাচ্চা সামলাতে হবে গিয়ে, ঠিক আছে? তোমরা ক্লাস করো না, পরে দোষ দাও কার? টিচারের। তোমরা ক্লাসে মনোযোগ দাও না, দোষ হয় কার? টিচারের। টিচার পড়েনি আসলে, তোমরা যে ক্লাস করো না সেটা বলো না কখনো। রোমান ইসলাম বেশি হবে, রবিউল ইসলাম বেশি হবে, আবু সাইম বেশি হবে, মরিয়ম আক্তার বাড়বে। বুঝতে পারছো তাইলে? আমি এইমাত্র যে গ্রাফটা আঁকলাম, এটা তোমরা একটু খাতায় এঁকে রাখতে পারো সংক্ষেপে। আনিকা হাবিব বেশি হবে, তামিম হোসেন বেশি হবে, ঠিক আছে? বুঝতে পারছি। এইমাত্র যে গ্রাফটা আঁকলাম এটা হচ্ছে তোমরা এঁকে রাখতে পারো খাতায়। কেন বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? যখন দেখো সক্রিয়ণ শক্তি কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট পথটা তৈরি করতেছে কখন? লালটা বললাম প্রভাবক সহ, এটা হচ্ছে প্রভাবক সহ, প্রভাবক সহ সেম বিক্রিয়া প্রভাবক দিয়ে। তাহলে প্রভাবক অনেক সময় কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট পথ তৈরি করতে পারে বিক্রিয়ার জন্য, যেটার ফলে কি হয়, এবার পথটা তৈরি করে কিভাবে সেটা তো আমরা পড়বো আজকে। প্রভাবকের ক্রিয়া কৌশল তো আজকে আমরা পড়বো। তার আগে আমরা খুব দ্রুত একটু জেনে নিব প্রভাবক কত প্রকার এবং কি কি। এবং প্রভাবক কত প্রকার এবং কি কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ দুইটার জন্যই। এন্ড তোমরা খুবই মনোযোগ দিবা, আমি যে পয়েন্টগুলো স্পেশালি বলবো সেগুলো তোমরা মনোযোগ দিবা। যদি আমি লাস্ট টেস্ট পেপার সলভ করছি 18 সালে, 18 সালে, হ্যাঁ 18 সালে সলভ করছি লাস্ট। বাট আজ পর্যন্ত যত 3-4 বছর ধরে স্টুডেন্ট পড়াইতেছি, 18 সাল থেকে স্টুডেন্ট পড়াইতেছি, আজ পর্যন্ত এগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখি নাই। অর্থাৎ বাংলাদেশের টিচাররা ঘুরে ফিরে একই টাইপের জিনিসপাতি দেয়। সুতরাং ইনশাআল্লাহ প্রবলেম হবে না। তাহলে প্রভাবক কত প্রকার? প্রভাবকের বিভিন্ন বিভিন্ন ভাবে প্রকার ভাগ করা যায়। আচ্ছা, প্রভাবকের আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের বইয়ে দেওয়া আছে, যে ভৌমকে বিক্রিয়ার সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে না। তো সাম্যাবস্থা দ্রুত করতে পারে প্রভাবক, সাম্যাবস্থায় দ্রুত পৌঁছে দিতে পারে একটা বিক্রিয়াকে, বাট সাম্যাবস্থায় গিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না। সাম্যাবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে কোন তিনটা জিনিস? তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা, যেটা আমরা লা-শাতিলিয়ারের নীতি থেকে পড়ে আসছি ছোটবেলায়, এখন আমরা পড়বো আবার। আচ্ছা, প্রভাবকের কার্যকারিতা অত্যন্ত সুনির্দিষ্ট। এটা একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট প্রভাবকই ভালোভাবে কাজ করে, এটা মনে রাখতে হবে তোমার। এন্ড এগুলো তোমরা বই থেকে ভালো আরেকটু পড়বা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও পড়তে হবে। আমি তো বলছি যে শুরুর দিনেই একটা দাড়ি কমাও বাদ যাবে না পড়ার ক্ষেত্রে। তুমি মাঝখান থেকে বাদ দিয়ে চলে যাও, তাহলে তো বুঝবা না যে কি পড়ছো, কি বুঝবা না, টপিকটা তো বুঝবা না। এন্ড আরেকটা কথা বলছিলাম শুরুর ক্লাসে, কোনো মুখস্থ বিদ্যা বলে কোনো বিষয় নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে, ক খ গুলো মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, গ্রাফ কিছু কিছু ক্ষেত্রে মুখস্থ করতে হবে, বাট আগে বুঝবা, তাহলে মুখস্থ করা সহজ হবে। সবার আগে হচ্ছে বুঝার জন্য যতবার পড়া লাগে ততবার পড়বা। কারণ মুখস্থ তোমরা একবারে বসে করে ফেলতে পারবা, কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য বারবার রিভিশন দিতে হবে, কষ্ট বেশি হবে। আর যদি একবার বুঝে পড়ে ফেলো, সেটা 2-3 মাস পর পর রিভিশন দিলে একবার টাটকা আছে। কথা বুঝে গেছে? বুঝে পড়তে একটু টাইম বেশি লাগে লাগে বলে তোমরা একটু ফাঁকিবাজি করে যাকে, বাট আগে বুঝবা, পরে শিখবা, পরে মুখস্থ করবা। আচ্ছা, তারপরে বিক্রিয়া শেষে প্রভাবকের কিন্তু ভর, গাঠনিক সংকেত, গাঠনিক স্ট্রাকচার, জ্যামিতিক স্ট্রাকচার করে কিছু কিন্তু চেঞ্জ হবে না, সবকিছু হুবহু সেম আগের মতো থাকবে। এটা আমি বলছি আগে কিছুক্ষণ আগে।
এন্ড তোমার প্রভাবক কিন্তু ইচ্ছা মতো গাদা গাদা ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। প্রভাবক কিন্তু তুমি মনে করো মানে ধরো 1-2 বস্তা প্রভাবক ইউজ করতে পারবে না একসাথে, 1 চিমটি 2 চিমটি প্রভাবক ইউজ করতে হবে। কথা বুঝে গেছে? অর্থাৎ তুমি যদি ধরো 10 কেজি বিক্রিয়ক নিয়ে কাজ করতেছো, 8 কেজি উৎপাদ পাইতেছো, যদি এরকম হয় তাহলে কিন্তু তুমি প্রভাবক হিসেবে ওদের সমতুল্য ধরো 4-5 কেজি করে প্রভাবক ইউজ করতে পারবা না, 4-5 গ্রাম প্রভাবক ইউজ করতে হবে। 4-5 গ্রাম প্রভাবক এনাফ। আমার কথাটাকে বুঝে গেছে? ইচ্ছা মতো ইউজ করা যাবে না। কথা বোঝা গেছে? ইচ্ছা মতো ইউজ করা যাবে না। প্রভাবক বিষ না কি এগুলো এখন বললাম না, অযথা কমেন্টিং বন্ধ করো। তোমরা তোমরা ক্লাস করো, তোমরা অযথা কমেন্টিং করিও না। এখন তোমরা ক্লাসে মনোযোগ দাও না। অর্ধেক পোলাপান এখানে আসে কমেন্টটা মজা নিতে। তোমরা একটু ক্লাস করো মনোযোগ দিয়ে, তাহলে শিখতে পারবা, শিখলে সেটা কাজে লাগবে ফিউচারে। ঠিক আছে? মাহমুদুল হাসান, মরিয়ম আক্তার, আশরাফ জাহিদ, তোমরা উল্টো পাল্টা কমেন্ট কেন করতেছো? এই ক্লাস করো সবাই। আচ্ছা, তাহলে আমার এই কথাটাকে বুঝে গেছে প্রত্যেকের? তোমরা ক্লাসের সাথে সংগতিপূর্ণ কমেন্ট গুলাই করো, শুধুমাত্র ক্লাসে মনোযোগ দাও। এন্ড ক্লাসের ফাঁকে ফাঁকে তো আমরা বলছি আমরা পড়ালেখা থেকে সম্পূর্ণ বাইরে চলে যাব, আমাদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাব, তো তখন আমরা অন্যান্য কথাবার্তা বলবো। এখন তোমরা বলো আমাকে, আমার এই কথাটাকে বুঝে গেছে যে গাদা গাদা কিন্তু প্রভাবে কিস করা যাবে না ইচ্ছা মতো? যতগুলা বিক্রি কিস করছে তার মনে করো 1000 ভাগের 1 ভাগ, 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ প্রভাব কিস করতে হয়। মাহমুদুল হাসান বলতেছে আরে ভাই কেন, আমি কি করছি? আরে ভাই কেন? আচ্ছা, এন্ড আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি হ্রাস করে, এটা তো বলছি। তাহলে প্রভাবকের কার্যকারিতার উপর ভিত্তি করে প্রভাবক 4 প্রকার। কার্যকারিতার উপর ভিত্তি করে প্রভাবককে 4 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে ধনাত্মক প্রভাবক। এগুলো মনে রাখা খুবই জরুরি। উদাহরণগুলো বিশেষ করে যারা অযথা কমেন্টিং করতেছে তারা একটু একটু কিছুক্ষণ আমার দিকে মনোযোগ দাও। ধনাত্মক প্রভাবক কোনটা, ঋণাত্মক প্রভাবক কোনটা, তারপরে তোমার অটো প্রভাবক কোনটা, প্রভাবক বিষ হাবিজাবি ইত্যাদি জিনিসগুলো তোমার উদাহরণগুলো জানা খুবই জরুরি এমসিকিউর জন্য, ইভেন মাঝে মাঝে খ নাম্বারের অনুধাবনমূলক প্রশ্নের জন্য জানা খুব জরুরি। তাহলে এমসিকিউর জন্য একটা কথা বইয়ে দাগায় নাও অথবা খাতায় লিখে নাও, যে কার্যকারিতার উপর ডিপেন্ড করে প্রভাবক কয় প্রকার? 4 প্রকার। আবারও বলতেছে, কার্যকারিতার উপর ডিপেন্ড করে প্রভাবক কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কি বলছি? ধনাত্মক প্রভাবক। 1 নাম্বার বললাম কি? ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কোনটা বলি? যেটা হচ্ছে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, যেটা তোমার বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, সেটাকে বলা হয় ধনাত্মক প্রভাবক। বুঝে গেছে? এখন ধনাত্মক প্রভাবকের উদাহরণ দিতে হবে না? উদাহরণ তো দিতে হবে। তোমার যে বিক্রিয়াটা বইয়ে আছে আমরা সেই বিক্রিয়ার উদাহরণগুলো শিখলেই এনাফ হবে, যে বিক্রিয়াগুলো বইয়ে আছে। পটাশিয়াম পারক্লোরেট, তাপ দিতে হবে। আচ্ছা, তাপ কিন্তু প্রভাবক না। প্রভাবক বলতে আমরা কিন্তু রাসায়নিক যৌগ বা মৌলগুলাকে বুঝে থাকি, মনে রাখবা। হ্যাঁ, তাপ প্রভাব ক্রিয়েট করে, তাপ একটা প্রভাব দেয়, বাট মানে প্রভাবক শব্দটা দ্বারা আমরা কেমিস্ট্রির ভাষায় প্রভাবক শব্দটা দ্বারা আমরা শুধুমাত্র রাসায়নিক যৌগগুলোকে বুঝে থাকি। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়, ব্যালেন্স করতে হলে এখানে দিতে হবে 2, এখানে দিতে হবে 3, এখানে দিতে হবে 2। আচ্ছা, এখানে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা দেখতেছো এই জায়গাতে সবুজ বক্সের ভিতরে নিয়ে নিলাম, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা থাকার কারণে এই বিক্রিয়াটা অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডকে ভেঙে পটাশিয়াম ক্লোরাইড লবণ প্লাস অক্সিজেন গ্যাস উৎপন্ন করার এই বিক্রিয়াটা ত্বরান্বিত হয়, বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। যেহেতু বেগ বৃদ্ধি পায় সেজন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে বলা হয় কি বলা হয়? ধনাত্মক প্রবাহ।
পরীক্ষায় এমসিকিউতে এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলবে যে এই বিক্রিয়ার জন্য ধনাত্মক প্রভাবক হিসেবে কোনটা ইউজ করা যায়, এখানে একটা কোশ্চেন মার্ক থাকলো, তাহলে উত্তর কোনটা দিবা? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বা ধরো এই বিক্রিয়াটা উল্লেখ করে দিয়ে কিছু বলো না, বলো না বিক্রিয়ার বেগ কিভাবে বৃদ্ধি করা যায়, বা একটা অপশন লিখছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে, তাহলে এটা একটা উদাহরণ। অথবা ধরো তোমার খ নাম্বার প্রশ্নে, পরীক্ষার যে খ নাম্বার আছে অনুধাবনমূলক আসলো যে ধনাত্মক প্রভাবক কাকে বলে। আচ্ছা একটা কথা বলে দিই, খ নাম্বারে তোমরা কি করো, খ নাম্বারে টু দা পয়েন্ট উত্তর করো না, তোমরা খুবই ভুল করো এটা। খ নাম্বারে উত্তর করার নিয়ম তোমাদেরকে হয়তো ছোটবেলা থেকে এখন অনেকবার শিখাইছে, বাট তোমরা এটা তাও ভুল করো, সৃজনশীল প্রশ্নে বারবার এটা ভুল করো। এবং তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যারা দিবা, তাহলে যদি সেখানে গিয়ে সেম ভুল করো, ডাব্বা মারবো পুরো গিয়ে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মাত্র 4 আঙ্গুল পরিমাণ জায়গা দেওয়া থাকে একটা কোশ্চেনের নিচে, ঠিক 4 আঙ্গুল, এর মধ্যে তোমাকে 10 নাম্বার প্রশ্ন উত্তর করতে হয়, সুতরাং টু দা পয়েন্ট উত্তর করা শিখতে হবে, মনে থাকে যেন। কি দেওয়া আছে 2 প্রকার, আশরাফ জাহিদ বলতেছে। প্রভাবক কি, তুমি এগুলা কি লিখতেছো? প্রভাবক কি উভয়, বুঝতেছি না। মনে হয় তোমার প্রশ্নটা এরকম যে উভয় মুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য, একমুখী হইলেও হবে বহুমুখী হইলেও হবে, বুঝে গেছে? আচ্ছা পরীক্ষা প্রশ্ন যখন আসে খ নাম্বারে, আমি এই সাথে একটু উদাহরণ দিচ্ছি এটা দিয়ে, ধনাত্মক প্রভাবক এটা কিভাবে লিখবা, ধনাত্মক প্রভাবক কাকে বলে, প্রভাবক কাকে বলে এটা তোমাকে প্রশ্ন করছে খ নাম্বারে, করে নাই, কিন্তু তুমি কি করো শুরুতে প্রভাবক কাকে বলে সেই সংখ্যাটা লিখো, তারপরে গিয়ে প্রভাবক 4 প্রকার, 4 প্রকারের পরে ধনাত্মক ঋণাত্মক অটো প্রভাবক প্রভাবক বিষ এগুলো সব বলো, বলার পরে গিয়ে তারপর আবার কি করো, তারপরে গিয়ে বলা যায় ধনাত্মক প্রভাবকের সংজ্ঞা, তারপরে গিয়ে উদাহরণ দাও, কোনো দরকার আছে এতগুলো লেখার? তুমি টিচারকে বিরক্ত করে দাও যে কারণে তুমি 2 এর ভিতর 1 পাও, কারণ তুমি টু দা পয়েন্ট উত্তর করো না। টু দা পয়েন্ট উত্তর করা মানে তোমাকে যেহেতু ধনাত্মক প্রভাবক সম্পর্কে জানতে হয়েছে, তুমি সরাসরি ধনাত্মক প্রভাবকের সংজ্ঞাটা লিখবা, তারপরে কি একটু উদাহরণ দিবে, উদাহরণ দিয়ে 2-3 লাইন লিখে বুঝে দিবে যে ধনাত্মক প্রভাবক কি জিনিস, শেষ। 3-4 লাইনের ভিতরে তুমি 2 পেয়ে যাবা, কিন্তু তুমি সেটা না করে কি করো, 1 পৃষ্ঠা ধরে লিখো, তোমার নিজেরও কলমের কালি নষ্ট হয়, হাত ব্যথা করে, টিচারও বিরক্ত হয়, নাম্বারও পাও না। আমার কথা কি বুঝে গেছে? আমার কথা কি বুঝে গেছে তোমাদের? তোমাদেরকে আজকে ক্লাসের প্রতি মনোযোগ নাই, তোমরা আজকে কোনো রেসপন্স করতেছো না ভালো মতো, বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, বুঝলে তো ভালো। এরপর আমরা পড়বো ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক গেছে, এবার হচ্ছে ঋণাত্মক প্রভাবক। হাজারিনাকের বই থেকে পড়াইতেছি, এন্ড হাজারিনাক স্যারের বই থেকে উদাহরণগুলো দিলে তোমার কোনোদিন তোমারে কাটবে না নাম্বার, চিন্তা করিও না। এন্ড বাংলাদেশের অধিকাংশ বই হাজারিনাক স্যার বা কবি স্যারের বই থেকেই লেখে, মনে করো ওগুলা ওদেরকে ফলো করো, যেগুলা কম কম বই পিছিয়ে পড়া বই আছে কেন, তোমাদের পাশে পিছিয়ে পড়া, তো দেখবো ওরা সব সেম সেম জিনিসই থাকে ওভারঅল সিলেবাসের মধ্যে, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা ধনাত্মক প্রভাবক যদি বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে তাহলে ঋণাত্মক প্রভাবক কি করবে? ধনাত্মক প্রভাবক যদি বিক্রিয়ার বেগকে বৃদ্ধি করে তাহলে ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার বেগকে হ্রাস করে। এখন তুমি বলবা ভাইয়া বিক্রিয়ার বেগ বৃদ্ধি করায় না ভালো, বিক্রিয়ার বেগ হ্রাস হওয়া কি ভালো? তাহলে তো অনেক টাইম লাগবে একটা প্রোডাক্ট পাইতে আমার। দেখি কে বলতে পারবা বিক্রিয়ার বেগ হ্রাস করা কেন ভালো, দেখি কে বলতে পারবা? দেখি কে বলতে পারবা যে কেন, আমাকে
বিক্রিয়ার বেগ কমাইতে হবে। হ্রাস করাবে কমাবে তো বুঝছি, আমি প্রশ্ন করলাম যে বিক্রিয়ার বেগ বাড়াইলে না ভালো, তাহলে না বেশি বেশি প্রোডাক্ট পাবা, তাড়াতাড়ি প্রোডাক্ট পাবা, বাট কমাইলে তো বিক্রিয়ার বেগ হ্রাস করলে তো সমস্যা, তাহলে তো প্রোডাক্ট অল্প অল্প পাবা, দেরিতে পাবা। তো কমানো উচিত কেন, কেন কমাইতে হবে, কি কে কে বলতে পারো, এটা প্রশ্ন করছি। কিছু ক্ষেত্রে ভালো হয়তো বুঝছি, কিন্তু তোমাদের কি মত? দৃষ্টি আহমেদ এহসান বলতেছে দুর্ঘটনা কমাতে। উৎপাদ বিশুদ্ধ পাওয়া যায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে। মরিয়ম আক্তার, জান্নাতুল ফেরদৌস, উৎপাদ বিশুদ্ধ পাওয়া যায়। রাকিবুল ইসলাম, বেশি সময় লাগলে বেশি উৎপাদ পাওয়া যায়। আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে বিশুদ্ধ উৎপাদ পাওয়ার জন্য। আস্তে আস্তে হলে বিশুদ্ধতা রক্ষা করা সহজ হয় অনেক সময়। দ্রুত করতে গেলে তো বিশুদ্ধতা রক্ষা করা সহজ হয় না অনেক সময়। আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে, কথাটা অনেক সত্যি কথা। ধরো দ্রুত বিক্রি হয়ে গেছে, দ্রুত বিক্রি হয়ে থেকে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, ধুমধাম ফুটে উঠে গেছে, ফুটে গিয়ে তোমার কালো হয়ে গেছে, যে টমের জেরিতে দেখো না, ল্যাবরেটরিতে বিক্রিয়া করতে গিয়ে ফুটে কালো হয়েছে, সেরকম হয়ে গেছে, তখন কিরকম, কেমন বিষয়টা কেমন হবে? কথা বুঝতে পারছো? আমার কথা ক্লিয়ার হয়েছে? এরকম আর কি বিষয়টা অনেকটা। আচ্ছা নুরেন তাসফিয়া, তুমি কি করতেছো? তুমি মনে হয় ক্লাস করতেছো না মনোযোগ দিয়ে, সব কি কথা? আচ্ছা, একটা ঋণাত্মক প্রভাবকের উদাহরণ দিতে হবে। তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটাই দিই। তোমাদের এই বিক্রিয়াগুলো খাতায় তোলার দরকার নেই, এটা তোমাদের বইয়ে আছে। এটাকে বলে হাইড্রোজেন পার অক্সাইড, এটার কথা জানো তো? হাইড্রোজেন পার অক্সাইড খাইলে কি হবে দেখি বলো তো, কে বলতে পারবা? হাইড্রোজেন পার অক্সাইড যদি খেয়ে ফেলো তাহলে কি হবে? এটা হচ্ছে স্লো, এন্ড এটা হচ্ছে নরমাল। তাহলে ঠিক আগের মতোই, যদি ঋণাত্মক প্রভাবকের উদাহরণ চাই তাহলে নিচেরটা দিয়ে দিবা, এই বিক্রিয়াটা দিয়ে, এই দুটো বিক্রিয়া দিয়ে দেখাই দিবা যে এটা নরমাল প্রসেসে, এটা নরমাল স্পিডে হয়, এটা স্লো স্পিডে হয়। ঠিক আছে? এন্ড যদি পরীক্ষা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে H3PO4 বা ফসফরিক অ্যাসিড, যদি বলতে পারবা দেখি, কে কে বলতে পারো? মারা যাবে, সেন্সলেস। ভাইয়া সায়েন্স বানান ও পারে, এটার সাথে হাইড্রোজেন পারঅক্সাইড খাওয়ার সম্পর্ক কি? মারা যাবে, জারক। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড এর যৌগের নাম শুনছো কোনোদিন তোমরা? কারণ তোমরা তো অনেক ভালো কেমিস্ট্রি পড়ো, কিন্তু এ জানো না। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু তীব্র জারক, মরে টরে যাওয়ার সম্ভাবনা আছে খাইলে, সম্ভাবনা আছে, মরে যাবে শিওর না। ঠিক আছে, কথা হচ্ছে। এই যে তীব্র জারক ধর্মী, স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ, এই যে আম্মাউল খালিদ ঠিক কথা বলছো, তো ভালো পড়ালেখা করে তাইলে। চ্যাপ্টার 1-এ ছিল, কিন্তু তোমরা তো চ্যাপ্টার 1 কেউ পড়ো নাই, আর এটা কেউ কোনোদিন পরীক্ষা আসে নাকি, তাই না? আচ্ছা, ঠিক আছে।
অমরত্ব লাভের সম্ভাবনা না অমরত্ব লাভের কোনো সম্ভাবনা নেই? অমরত্ব মানুষের পক্ষে লাভ করা কি সম্ভব নাকি কোনোদিন? ঋণাত্মক প্রভাবক ডান। ওকে, এন্ড আমরা এখন চলে যাচ্ছি অটো প্রভাবকে। আজকের টপিক গুলো খুবই সহজ, বাট থিওরিতে একটু বিরক্ত লাগতে পারে আর কি। ম্যাথ তো নাই, ম্যাথ থাকলে না তোমরা খুশি, তাড়াতাড়ি ছুটি পাওয়া যায়। এটা আমার জন্য দয়া করে যদি আমি পুরোপুরি সুস্থ যেতে পারি, আমার এখনো কিন্তু অবস্থা ভালো নেই। আচ্ছা, অটো প্রভাবক বা অনেক সময় স্বপ্রভাবক বলা হয়। মানে তুমি বললে তার মানে কি, এটা নিজেকে নিজে প্রভাবিত করে? তুমি যদি এটা মনে করে থাকো যেটা নিজেকে নিজে প্রভাবিত করে, তাহলে তোমার ধারণা সঠিক। যেমন আমি তোমাকে বলি, তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে আমি সেটা ইউজ করি এখানে। আচ্ছা, অক্সালিক অ্যাসিড তো চিনো, অক্সালিক অ্যাসিড, হুক্কু বলো আর কি তোমরা, হুক্কু। দেখো অক্সালিক অ্যাসিডের তোমাদের যে হুক্কু, সে অক্সালিক অ্যাসিডের দ্রবণে যদি তুমি সালফিউরিক অ্যাসিড মিক্স করো এবং এই দ্রবণের মধ্যে এই টোটাল এই মিক্সচারের মধ্যে যদি তুমি ফোটায় ফোটায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে থাকো, তাহলে বিভিন্ন কিছু তো উৎপন্ন হয়। আমি বিভিন্ন কিছুর নাম লিখলাম না, এগুলো বইয়ে আছে। আমি জাস্ট এখানে যেটা ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হয় সেটাকে স্পেশালি লিখলাম এখানে। তোমাদের এগুলো এখন খাতায় তোলার দরকার নেই, বারবার বলতেছি, টাইম ওয়েস্ট করিও না, এগুলো বইয়ে পাবা। তাহলে অক্সালিক অ্যাসিডের এবং কি সালফিউরিক অ্যাসিডের মিক্সচারের মধ্যে যদি ফোটায় ফোটায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি যোগ করি, তাহলে ম্যাঙ্গান, এই যে Mn2+, ম্যাঙ্গানিজ আয়নটা উৎপন্ন হয়েছে। এই ম্যাঙ্গানিজ আয়নটা কিন্তু একটা প্রভাবক হিসেবে কাজ করে। এখন এই প্রভাবকটা কোত্থেকে আসছে? এই যে বিক্রিয়াটা চলতেছিল সেই বিক্রিয়াটার মধ্যে থেকে কিন্তু আসছে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। পুরা বিক্রিয়ার মধ্যে জিনিসটা এভাবে আছে অ্যাকচুয়ালি। এখানে বাকিগুলোর সাথে তোমার এখানে এটার সাথে একটা সালফেট আয়ন আছে এভাবে, মানে ম্যাঙ্গানিজ সালফেট আকারে আছে জিনিসটা, সেটা ঠিক আছে। জিনিসটা ম্যাঙ্গানিজ সালফেট আকারে আছে, বাট ম্যাঙ্গানিজ সালফেট আকারে থাকলেও মূলত যেটা প্রভাবকের কাজ করে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ আয়নটা, ম্যাঙ্গানিজ বলতেছি, ম্যাঙ্গানাস আয়নটা বেসিক্যালি, ম্যাঙ্গো না আবার আম না কিন্তু, ম্যাঙ্গানাস আয়ন। তাহলে এই ম্যাঙ্গানাস আয়নটা হচ্ছে তোমার প্রভাব, এই বিক্রিয়ার গতিটাকে বাড়াই দিচ্ছে। আবার বোঝার চেষ্টা করে, এই টোটাল বিক্রিয়াটা বইয়ের মধ্যে আছে। এই বিক্রিয়ার একটা প্রোডাক্ট, এই বিক্রিয়ার একটা প্রোডাক্ট হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট, যে ম্যাঙ্গানিজ সালফেটের মধ্যে কি আছে, তোমার ম্যাঙ্গানাস আয়নটা আছে। এন্ড এই ম্যাঙ্গানাস আয়নটা কিন্তু এই বিক্রিয়ারই প্রোডাক্ট, এই বিক্রিয়ার মধ্যে থেকে উৎপন্ন হয়েছে, বাট এই বিক্রিয়ার মধ্যে থেকে উৎপন্ন পদার্থটাই এই বিক্রিয়ার বেগটাকে বৃদ্ধি করতেছে। অর্থাৎ ঘরের মানুষই কি করতেছে, ঘরের মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছে। সেলফ মোটিভেশন, এক্স্যাক্টলি, সেলফ মোটিভেশন। ঠিক আছে, ঘরের মানুষ ঘরের মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছে, তাহলে এটাকে বলা হয় অটোপ্রভাবক বা স্বপ্রভাবক। এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে নাকি বলে দেখি প্রত্যেকে? আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমিন। এটা ক্লিয়ার হয়েছে নাকি বলো প্রত্যেকে? কথাটা ক্লিয়ার হয়েছে নাকি বলো? তাহলে অটোপ্রভাবকের উদাহরণ পেয়ে গেছি আমরা, সিলেবাসে একটাই আছে, এমসিকিউ তে একটাই আছে। অটোপ্রভাবকের উদাহরণ কোনটা বা স্বপ্রভাবক কোনটা? ম্যাঙ্গানাস সালফেট বা ম্যাঙ্গানাস আয়ন, MnSO4 অথবা Mn2+ আয়ন। মনে থাকবে তো এমসিকিউর জন্য? এটা মুখস্থ করো, এখন আমার সাথে বলবা, 5 বার বলবা। এটা এটা এমসিকিউ তে পাবা, নিশ্চিত পাবা। এটা এমসিকিউ তে কোনো না কোনো জায়গায় পাবা, টেস্ট পরীক্ষা পাবা বা এইচএসসি পরীক্ষা পাবা বা ভর্তি পরীক্ষা গিয়ে পাবা, এটা পাবাই, তুমি নিশ্চিত পাবাই। তাহলে 5 বার বলো, এখন আমি বসে আছি, তোমরা 5 বার এটা জিনিসটা বলো, যে অটোপ্রভাবক Mn2+ বা ম্যাঙ্গানাস আয়ন, অটোপ্রভাবক Mn2+ বা ম্যাঙ্গানাস আয়ন, বলো। আমি বোর্ড মুছতে মুছতে।
এন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট কথাটার সাথে তোমরা আগে থেকে পরিচিত নাকি আমাকে একটু বলো দেখি। আচ্ছা তোমাদেরকে তোমরা বলো দেখি আমাকে, আবিষ্ট প্রভাবক কথাটার সাথে তোমরা আগে থেকে পরিচিত নাকি? 5 বার বলেছি ভাই, ধন্যবাদ 5 বার বলার জন্য। আচ্ছা 5 বার বলা, 10 বার বলা, এগুলো আমি একটু ক্লিয়ার করি। এখানে আমার স্টুডেন্টরা আজকে কেউ নাই যারা আমার প্রাইভেটে আছে, তারা আমার উপর একটা জায়গায় খুশি আবার বিরক্ত। ওরা যদি একটা সংজ্ঞা ভুল করে, একটা এমসিকিউ ভুল করে, একটা কথা ভুল করে, একটা কিছু লিখতে যে কোনো কিছু যদি ওরা ভুল করে বা মুখস্থ করতে পারে না ঠিক মতো, বা ভালো মতো শিখতে পারে নাই, ভুলভাল বলছে, ভালো মতো পড়ে আসে নাই, আমি সেটা ওদেরকে লিখতে দিই যে 3 বার লিখো, 5 বার লিখো, 10 বার বলো, তারপরে 20 বার বলো। একবার 100 বার পর্যন্ত দিয়েছে, একজনকে 100 বার লিখতে দিয়েছে সেম জিনিস, সে আর জীবনে ভুলবে না বলছে। এটা একই ম্যাথ 5 বার 10 বার পর্যন্ত করতে দিই, একই ফিজিক্সের টপিক 4 বার 5 বার করে করে বলতে দিই, লিখতে দিই। সো এটার পরে ওদের কি লাভ হয় জানো? ওরা এটা আর বলে যে জীবন আর কোনোদিন ভুলবো না, এবং দেখা যাচ্ছে যে ওরা পরীক্ষায় গিয়ে ওদের কোনোদিন আর এটা ভুল করে না। সো সো এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, তোমরা যারা ইয়া করো এরকম ভুলে যাও সবকিছু, তারা লিখবা, বেশি বেশি কলম ইউজ করবা, বেশি বেশি কলম ইউজ করবা, বেশি বেশি মানে একদম অবস্থা খারাপ করে ফেলবা নিজের, তাহলে দেখবা আর কোনো ভুলবা না। ফিজিক্সে পড়ছো আবিষ্ট, কোথায় পড়ছো? তারের চুম্বকীয়, ওখানে ঠিক আছে না? তারের চুম্বকীয় আবেশ চ্যাপ্টারে পড়ছো। আচ্ছা, তাহলে আবিষ্ট প্রভাবক, তাহলে প্রভাবকের মধ্যে ওখানে আবিষ্ট দ্বারা কি বুঝছিলা? যে মুখ্য কুণ্ডলী বিদ্যুৎ প্রবাহের কারণে গৌণ কুণ্ডলীতে কি হয়েছে, বিদ্যুৎ প্রবাহ আবিষ্ট হয়েছিল, এরকম ছিল না কথাটা? কথাটা কি এরকম ছিল? ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয় না? হ্যালো, হালকা একটু আচ্ছা এখন এখন তো ঠিক আছে না? স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা গেলে তো ভালো। ওকে, অন্যের দ্বারা এনকারেজ হওয়া, কাইন্ড অফ। তাহলে আমরা এগুলা একটু পড়ি এখন। আবিষ্ট প্রভাবকের যে উদাহরণটা আমাদের বই আছে, আমরা এটা একটু দেখি। সোডিয়াম সালফাইট এটা আছে, এটা সালফেট না। তোমরা এগুলোর নামটা জানো না, এগুলোর নামটা মনে রাখতে হয়। সোডিয়াম সালফাইট, সোডিয়াম আর্সেনেট, আর্সেনাইট, আর্সেনাইট হবে এটাকে। আর্সেনেট প্লাস অক্সিজেন, নো রিঅ্যাকশন। বলো যে কি কি অবস্থা ভাইয়া, কোনো রিঅ্যাকশন নাই কেন? তোমাদেরকে জিনিসটা আমি বোঝাই। ধরো কোনো একটা বিক্রিয়ায় দুইটা বিক্রিয়কের মধ্যে সরাসরি কোনো বিক্রিয়া ঘটে না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দুইটা বিক্রিয়কের মধ্যে সরাসরি কোনো বিক্রিয়া ঘটে না, বাট আমাকে একটা প্রোডাক্ট পাইতে হবে এবং সেই প্রোডাক্টটা আমাকে এই দুইটা বিক্রিয়ক থেকে আনতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো।
দুইটা বিক্রিয়কের মধ্যে জীবনও কোনোদিন বিক্রিয়া ঘটে না, বাট আমাকে যে প্রোডাক্টটা পাইতে হবে সেটা আমাকে এই দুইটা বিক্রিয়া থেকেই পাইতে, এই দুইটা বিক্রিয়ক ইউজ করে পাইতে হবে। তাহলে আমি এখন তৃতীয় কোন একটা পক্ষের সাহায্য নিব, যে তৃতীয় পক্ষটা আমাকে হেল্প করবে এই টোটাল বিক্রিয়াটা সম্পন্ন করতে। দেখো এ এবং বি এর মধ্যে বিক্রিয়া ঘটে না, বাট আমি যে প্রোডাক্টটা পেতে চাই সেটা কিন্তু এ এবং বি থেকে পাইতে হবে। তাহলে আমি একটা তৃতীয় একটা সি এর শরণাপন্ন হইলাম, যে হচ্ছে আমাকে বিক্রিয়াটা করে দিতে সাহায্য করবে। অর্থাৎ সে পৃথকভাবে এ এর সাথে বিক্রিয়া করবে, করে এ আর সি থেকে ধরো একটা যৌগ উৎপন্ন হবে ডি, এবং সেই ডি যৌগটা আবার বি এর সাথে বিক্রিয়া করবে, করে গিয়ে আমার ফাইনাল যে প্রোডাক্ট আমি চাচ্ছিলাম সেটা আমাকে দিবে, এবং সি আগের অবস্থায় ফেরত যাবে। আমার কথাটাকে বোঝা যাচ্ছে নাকি বলো? আমি আবারও বলতেছি, দেখো বোঝার চেষ্টা করো। এ এবং বি এই দুইটা বিক্রিয়ক থেকে আমাকে যে উৎপাদটা পাইতে হবে সেটা আমি সরাসরি পাচ্ছি না, কারণ এ এবং বি এর মধ্যে কোনো সরাসরি রাসায়নিক বিক্রিয়া সংঘটন সম্ভব নয়। সেজন্য আমি কি করছি, আরেকটা তৃতীয় পক্ষ সি এর সাহায্য নিয়েছি, যে সি হচ্ছে এ এর সাথে বিক্রিয়া করছে। বারবার ডিসকানেক্ট কেন হয়ে যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা এখন কি আমাকে আবার দেখা যাচ্ছে? কিভাবে দেখা যাচ্ছে? আচ্ছা আমি আবারও বলতেছি, দেখো আজকে হয়তো ইন্টারনেট ঝামেলা করতেছে। আচ্ছা দেখো, আবারও দেখো মনোযোগ দিয়ে। এ এবং বি এই দুইটা থেকে আমার যে উৎপাদটা পাইতে হবে সেই উৎপাদটা আমার এ এবং বি এর সরাসরি বিক্রিয়ায় পাওয়া সম্ভব না। সেজন্য আমি কি করছি, এ এবং বি এর সাথে একটা তৃতীয় পক্ষ সি এর সাহায্য নিয়েছি, যে সি হচ্ছে এ এর সাথে আলাদাভাবে বিক্রিয়া করে ডি উৎপন্ন করছে, এবং সে ডি এর সাথে বি বিক্রিয়া করে আমার যে কাঙ্ক্ষিত উৎপাদ সেটা তৈরি করে দিছে, এবং সি কে আমি আগের অবস্থায় ফেরত পাইছি। তাহলে এখানে সি হচ্ছে কি তোমার কি আবিষ্ট প্রভাবক। কথাটা কি বুঝে গেছে? এবার বুঝে গেছে? এবার কি আমার কথা বুঝে গেছে নাকি একটু বলো? প্রত্যেকে ক্লিয়ার হচ্ছে নাকি আমাকে একটু নিশ্চিত করো যে ক্লিয়ার। তোমাদের লাইভের মানুষ সংখ্যা আস্তে আস্তে কমে যেতেছে কেন? সব ফাঁকিবাজ। প্রথমে থাকে 50-60 জন করে, তারপর আস্তে আস্তে কমতে কমতে একদম অনেক দূরে চলে যায়। ফাঁকিবাজি করিও না, ফাঁকিবাজি করিও না। ক্লিয়ার ক্লিয়ার, ওকে সবার ক্লিয়ার। ঠিক আছে, সাবাস, বুঝতে পারলে তো জোস। এখানে এখন তুমি বলবো এখানে অটোপ্রভাবক কোনটা তাহলে? এখানে অটোপ্রভাবক হচ্ছে, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, সোডিয়াম আর্সেনাইড এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে না, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমাদের প্যারা খাওয়ার কিছু নেই। এই বিক্রিয়াটাকে সংঘটিত করতে পারতেছি না আমি সোডিয়াম আর্সেনাইড এবং কি অক্সিজেনের মধ্যে। তো বিক্রিয়াটাকে সংঘটিত করার জন্য আমি সোডিয়াম সালফাইটের সাহায্য নিয়েছি, যে সোডিয়াম সালফাইট প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে সোডিয়াম সালফেট উৎপন্ন করছে, তারপরে সে সোডিয়াম সালফেটের সাথে সোডিয়াম আর্সেনাইড বিক্রিয়া করে ফাইনাল প্রোডাক্টটা তৈরি করছে, যেমনটা আমি কিছুক্ষণ আগে বলছি। তাহলে আমার টোটাল বিক্রিয়াটা কিরকম দাঁড়াইছে, আবিষ্ট প্রভাবক সহ টোটাল বিক্রিয়াটা আমার কিরকম দাঁড়াইছে দেখো। আবিষ্ট প্রভাবক সহ আমার টোটাল বিক্রিয়াটা দাঁড়িয়েছে এরকম, সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইড প্লাস অক্সিজেন, সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম। ক্লিয়ার, বুঝে গেছে এখন? একটা আবিষ্ট প্রভাবকের হেল্প করে
হেল্পের কারণে আমি কি করছি, একটা বিক্রিয়া শেষ করতে পারছি। সবাই মেবি রেকর্ডেড ক্লাস করে, রেকর্ডেড ক্লাস করে লাভ কি বলো? এখন তোমরা যে আমাকে কোশ্চেন করতে পারতেছো, বুঝি নেই আবার বুঝিয়ে দেন বলতে পারতেছো, ওরা সেটা সুযোগ পাচ্ছে? ওরা কি সেটা আমাকে আর বলার সুযোগ পাইতেছে? রেকর্ডেড ক্লাস যদি করে যদি দুনিয়া সবকিছু করা যেত, তাহলে তো আর কোনো কোচিং টোচিং কোনো কিছু দরকার হতো না পৃথিবীর। সরাসরি ক্লাসের, এখন অনলাইনে সরাসরি ক্লাস, এটা আমরা বাধ্য হয়ে এভাবে করতেছি, ঠিক আছে? কিন্তু সরাসরি ক্লাসের কিন্তু কোনো বিকল্প নেই। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বুঝিয়ে বলবা যে যাতে ওরা নিয়মিত ক্লাস করে। তাহলে আমার কথাটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে? ওকে, তাহলে প্রভাবকের প্রকারভেদ আমাদের শেষ। তাহলে আমরা অনেকক্ষণ পড়ে ফেলছি, এবার আমরা একটু টপিক সুইচ করি, তারপর আবার পড়ালেখা ফেরত আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রতিদিন আমি তোমাদেরকে কোশ্চেন করি এই এই টপিক সুইচের টাইমে, তো তোমরা কোনো কোশ্চেন থেকে আমাকে করতে পারো। আজকে লকডাউন কবে তুলে দিবে, আর ভাই আমাদের বিয়ে কখন হবে, এটা ছাড়া অন্য যে কোনো কোশ্চেন। স্কুল কলেজ কবে খুলবে? বললাম তো, সেটাতে সেম কোশ্চেনের মধ্যে বললো, ঠিক আছে? আমি ওটা তো তো বাংলাদেশ লকডাউনের সরকারের কোনো লোক না যে আমি বলতে পারবো। আমার তিনটাই প্রাইভেট, মানে বুঝলাম না। আচ্ছা, কি যুগ আইসা পড়লো, মোবাইলে ক্লাস করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা 2-3 মিনিট একটু অন্য টপিক কথা বলি, তারপর পড়ায় ফেরত যাবো আবার। আর অল্প কিছুই পড়া আছে। লাইভে নাকি বেশি কথা হয়, এটা রেকর্ড করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া একটু তাড়াতাড়ি শেষ করে দেন। হ্যাঁ মোটামুটি আসল পড়া তো সব শেষ, আর অল্প কিছু জিনিস আছে, একটু বিক্রি আছে। 4টায় সাইম ভাই আর ক্লাস আছে। আচ্ছা তাহলে মুখোমুখি পড়ে গেল। আচ্ছা তাহলে কি করবো এখন, ক্লাসকে শেষ করে দেবো এখানে ভাই আমাদের গ্রুপে না, আজকে? হ্যাঁ, আমাদের গ্রুপে না তো। এখানে তো না মনে হয়। না না ভাই, এটা অন্য কোনো গ্রুপে হয়তো। আচ্ছা ঠিক আছে স্যার, কেমনে বুঝলাম মেকানিক্স টু? না না, এখন তো কোনো পড়ালেখার উত্তর দিব না, এখন একটু অন্য কথাবার্তা বলবো বলছি না। আচ্ছা তাহলে ক্র্যাশ কোর্স, আসিফ ইকবাল বলতেছে ভাইয়া শেষ করে দেন। শেষ করে দিব, শেষ করে দিলে আমার আরো ক্লাস নিতে হবে তাহলে এক্সট্রা। এখনো তো আরো কিছু পড়া বাকি আছে, প্রভাবকের ক্রিয়া কৌশল বাকি আছে, এনজাইম সম্পর্কে বলা বাকি আছে। যারা করবা না হয় তারা থাকো, আমি শেষ করাই দিই। বাকিরা যারা ওই জিনিসগুলো মিস করবা তারা পরে এসে পড়ে যাবা, কি বলো? এত এত ক্লাস একসাথে পড়ে গেলে তো সমস্যা হয়ে গেছে তোমাদের জন্য, তোমরা কোনটা ফেলে কোনটাতে যাবা? আচ্ছা ঠিক আছে, যদি অনেক কমে যেতেছে পার্টিসিপেন্ট, হঠাৎ করে দেখলাম 23 জন 24 জনে নেমে গেছে। আচ্ছা আমি পরে শেষ করে দিই, ঠিক আছে? যারা মিস করবে পরের অংশটা, তারা পরে এসে দেখে যাবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা প্রভাবকের সাথে দুইটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, একটা হচ্ছে প্রভাবক সহায়ক, একটা হচ্ছে প্রভাবক বিষ। একটা হচ্ছে প্রভাবক সহায়ক, প্রভাবকের অংশ থেকে ম্যাক্সিমাম হচ্ছে এমসিকিউতেই আসে। প্রভাবক সহায়ক, একটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক হচ্ছে সেটাই যেটা হচ্ছে প্রভাবককে প্রভাবিত করে, প্রভাবকের বেগ বৃদ্ধি করে।
হ্যাঁ, ক্লাস ইউটিউবে থাকবে, পরে করে দিতে পারবে। ঠিক আছে, কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, প্রভাবক সহায়ক হচ্ছে সেই জিনিস যে হচ্ছে প্রভাবককে প্রভাবিত করে, প্রভাবকের বেগ বৃদ্ধি করে, মানে প্রভাবককে তার প্রভাব বিস্তার ত্বরান্বিত করতে সাহায্য করে। তো একটা ছোট্ট একটা বিক্রিয়া আছে তোমাদের, যেমন তোমাদের এই বিক্রিয়াটা তোমরা খুবই জনপ্রিয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। একটু দাঁড়াও, আসলে লাইভ ক্লাসের সময় যদি রেসপন্স ভালো না পাওয়া যায় তাহলে কিন্তু লাইভ ক্লাস নেওয়ার মজা থাকে না। সেজন্য আর কি তোমাদেরকে বলি যে তোমরা সবাই একটু রেসপন্সিভ হও। এখানে ফেরাস মলিবডেনাম ইউজ করে, এটা তোমরা জানো। এখানে মলিবডেনাম হলো যে ফেরাস ফেরাম অ্যাকচুয়ালি ফেরাস না ফেরাম, এই যে ফেরাম প্রভাবক ইউজ করছে, সে ফেরাম প্রভাবককে প্রমোশন দিতেছে, সে ফেরাম প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে সহায়তা করতেছে মলিবডেনাম। সেজন্য এখানে প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম, সেটা যাতে তোমাদের মনে থাকে, মাথায় থাকে এমসিকিউর জন্য। এন্ড প্রভাবক বিষ তাহলে কে উল্টা হবে, সেটা প্রভাবককে মেরে ফেলে না। আবার প্রভাবক বিষ মানে কি ভাই? প্রভাবক সহায়ক আর প্রভাবক, ধনাত্মক প্রভাবক কি এক না? ধনাত্মক প্রভাবক কি সেটা আগে বলছি, আর প্রভাবক সহায়ক হচ্ছে প্রভাবককে তার প্রভাবন ক্রিয়ায় সহায়তা করে। সরি ফর লেট। আচ্ছা, সমস্যা নেই, এখন থেকে করো, এই মুহূর্ত থেকে করলে সমস্যা হবে না। পাশের বাসার আন্টি দিয়ে একবার প্রভাবক বুঝেছিল। হ্যাঁ, পাশের বাসার আন্টির তো প্রভাবক বিষ বলি আমি, প্রভাবক না, ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, এগুলো কনফিউজ হইও না, ধনাত্মক প্রভাবক আর প্রভাবক সহায়ক সেম না, প্রভাবক বিষ আর ঋণাত্মক প্রভাবক সেম না। প্রভাবক বিষ কিন্তু প্রভাবককে মেরে ফেলে না, বাট প্রভাবকের গতি কমায় দেয়, প্রভাবকের প্রভাবন ক্রিয়া কমায় দেয়। একটা উদাহরণ হচ্ছে তোমার ধরো সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া আছে, সেখানে তো প্লাটিনাম ইউজ করা হয়, সেখানে আর্সেনিক অক্সাইড ইউজ করা হয়, AS2O3 আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইডটা হচ্ছে এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করে, আর্সেনিক অক্সাইডটা এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। কথা বুঝে গেছে সবাই? রেসপন্স করো, রেসপন্সিভ হও তোমরা। লাইভ ক্লাসে রেসপন্স না পেলে তো বুঝতে পারবো না যে যে কি হইতেছে না হইতেছে। ওকে, বুঝা গেলে তো জোস। কিছু কিছু বলাবেন এখানে খুব জোস, যারা রেগুলার থাকো দেখি। ঠিক আছে, আশফাক, আতিফ, মরিয়ম আক্তার, আবু সাইম, রবিউল ইসলাম, তোমরা সব হচ্ছে রেগুলার পাবলিক। তারপর আম্মা উল রেগুলার পাবলিক, তামিম হোসেন। ওকে, এখন আমরা প্রভাবন ক্রিয়া কিভাবে ঘটবে সেটা ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে, দুভাগে ভাগ করবে, অর্থাৎ ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। এখন আমরা ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে তাহলে এমসিকিউ তো বেশি বোঝার জন্য বিশেষ করে জরুরি। ভৌত অবস্থা ডিপেন্ড করে দুই প্রকার, সমসত্ব প্রভাবন, আমসত্ব না, আবার সমসত্ব প্রভাবন, সেকেন্ডটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবন, অসমসত্ব প্রভাবন। আচ্ছা, সমসত্ব প্রভাবন ইয়াটা কি? জুম্মান আল সিয়াম, আমি কতদিন ছিলাম, ঠিক আছে। আচ্ছা, লিজা আক্তার কি সারাদিন শুধু মেনশন দিয়ে যাবা, নিজে ক্লাস করবা না? কি অবস্থা তোমার? আচ্ছা, সমসত্ব প্রভাবন কি? সমসত্ব বুঝতে পারলে অসমসত্ব বুঝতে পারবা। সমসত্ব হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে কি সবাই সেম অবস্থা থাকবে, সেটা ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। ভৌত অবস্থার উপর ডিপেন্ড করার অর্থটা কি?
তোমার বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলোর ভৌত অবস্থা সেম থাকতে হবে। তাহলে যে সকল প্রভাবন ক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলোর ভৌত অবস্থা সেম থাকে তাদেরকে বলা হয় কি? সমসত্ব প্রভাবক। যে সকল প্রভাবন ক্রিয়ায় তোমার কি, যে সকল প্রভাবন ক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং কি, বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবকের কি সেম থাকে? ভৌত অবস্থা সেম থাকে। দুইটা হইতে পারে কন্ডিশন, একটা হচ্ছে সবাই গ্যাসীয় থাকবে বা সবাই তরল থাকবে। তোমাদের বইয়ে দুটো উদাহরণ আছে। আলহামদুলিল্লাহ, সরি। এটা হচ্ছে গ্যাসিয়াস। এই প্রভাবন ক্রিয়া দেখো, এটাও গ্যাসিয়াস, এটাও গ্যাসিয়াস। বিক্রিয়ক দুটোটা কি? গ্যাসিয়াস। এখানে কি উৎপাদক কি? গ্যাসিয়াস। ইভেন প্রভাবক নিজেও কি? গ্যাসিয়াস। তাহলে এই বিক্রিয়ার মধ্যে যেহেতু কি উৎপাদ, বিক্রিয়ক এবং প্রভাবক সবাই গ্যাসিয়াস, সেজন্য এটা একটা সমসত্ব প্রভাবন ক্রিয়া। না, সবাই গ্যাস অর সলিড অর লিকুইড কথাটা ঠিক না। সলিড হতে পারবে না, সলিডের বিক্রিয়া ঘটে নাকি? দুইটা সলিডের মধ্যে কোনোদিন সরাসরি বিক্রিয়া করতে দেখছি? একটা বিক্রিয়া মাধ্যম লাগে, আমি গত ক্লাসে বলছিলাম না? গত ক্লাসে না, তার আগের ক্লাসে বলছিলাম না? এই যে প্রথম ক্লাসে বলছিলাম যে দ্রাবক লাগে, একটা বিক্রিয়া ঘটতে একটা বিক্রিয়া মাধ্যম লাগে, গ্যাসিয়াস বা একটা দ্রাবক মাধ্যম লাগে। সলিড হবে না, সবাই গ্যাসিয়াস অথবা লিকুইড হবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? আমসত্ব, আবার আমসত্ব বলতেছে কি? আমি বললাম না আমসত্ব না, অসমসত্ব। আচ্ছা, আচ্ছা তোমরা এখানে জীবনেও কলেজের মুখ দেখো না এমন কেউ আছো? আমার তো কিছু কিছু স্টুডেন্ট আছে, ওরা জীবনেও কলেজের মুখ দেখে নাই, কলেজে অনলাইনে ভর্তি হয়ে গেছে, অনলাইনে কলেজের ক্লাস করতেছে, অনলাইনেই পরীক্ষা দিচ্ছে। তোমরা আছো এমন কেউ এখানে জীবনেও কলেজের মুখ দেখো নাই? হ্যাঁ আম্মাউল খালিদ, তুমি তো আমার স্টুডেন্ট, তুমি তো দেখো নাই। হ্যাঁ শুধু অ্যাডমিশনের দিন দেখছিলাম। আচ্ছা, ভর্তির দিন কলেজে গেছিলাম, দেখছিলাম দীর্ঘ 2 বছর আগে। না, তাও তো দীর্ঘ 2 বছর আগে দেখছো, জীবনেও দেখো না এরকম আছে নাকি জিজ্ঞেস করছি। আচ্ছা, সমস্যা নেই। তোমরা কলেজের মুখ না দেখে দেখবা যে তোমরা কলেজ পাস করে ফেলছো, অটো পাস, তারপরে অ্যাডমিশনে দিয়ে ফেলছো, দেখবা অ্যাডমিশন দিয়ে দেখবা যে তারপরে তোমরা ভার্সিটিতে ভর্তি গেছো, ভার্সিটির মুখ না দেখে ভার্সিটি পাস করে বেরিয়ে গেছো। আচ্ছা, সমস্যা হতে পারে দুইটা তরল থাকলেও। দুটো তরল থাকলে কিভাবে? যেমন ধরো তোমার যে সুক্রোজ, সুক্রোজ তো চিনো, C12H22O11, সুক্রোজ, এটাও লিকুইড উদাহরণ, লিকুইড না আসলে অ্যাকুয়াস, জলীয়, প্লাস পানি, পানি তো এমনি লিকুইড জিনিস, প্লাস তোমার প্রোটন, এখানে প্রোটন, প্রোটনটাও কি? প্রোটনটাও জলীয় প্রোটন, অ্যাকুয়াস প্রোটন। এখানে আমরা পাইতেছি একটু 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 সমস্যা হয়েছে, জলীয় প্রোটন, প্লাস এখানে আমরা পাইতেছি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, C6H12O6, দুইটাই হচ্ছে C6H12O6, গ্লুকোজ ও C6H12O6, ফ্রুক্টোজ। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ, এন্ড এটা হচ্ছে অ্যাকুয়াস, এন্ড এটা হচ্ছে অ্যাকুয়াস। আচ্ছা তোমাদের এটা ছোটবেলায় বেসিক পড়াইছে, বাট তোমরা অনেকে কি অ্যাকুয়াস এবং লিকুইডের মধ্যে পার্থক্য বুঝো? বাসার কাছে কলেজ, কিন্তু লকডাউনের কারণে কেটে ঢুকতে দেয় না। আচ্ছা এটা বুঝছো নাকি বলো, আমার এখন যেটা বললাম। দেখো সবাই তো রোল কন্ডিশনে আছে, এখন তুমি বলবো যে ভাইয়া লিকুইড আর অ্যাকুয়াস কন্ডিশনে আছে, সেম তো না? কি বলতেছেন এগুলা? লিকুইড এবং
হ্যাঁ, সুক্রোজ হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে তুমি ভালো পড়ালেখা করছো। আচ্ছা, আমি যেটা বললাম এটা কি বুঝতে পারছো নাকি আমাকে বলো? বুঝতে পারলে আমাকে বলো। একটু রেসপন্সিভ লাইভ ক্লাস আশা করতেছি, জাস্ট খাতায় লিখেও আর ইয়ে করো এরকম যাতে না হয়। না ভাইয়া, বুঝো নাই? সবগুলা সেম কন্ডিশন আছে তো। অ্যাকুয়াস এন্ড লিকুইডের মধ্যে কি আসলে পার্থক্য আছে? ভৌত অবস্থায় কোনো পার্থক্য নেই, ভৌত অবস্থায় উভয় তরল। অ্যাকুয়াস হচ্ছে জলীয়। আচ্ছা, তাহলে যারা বুঝো না তারা শোনো। অ্যাকুয়াস হচ্ছে জলীয়, অর্থাৎ তরলটা অবশ্যই জলীয় দ্রবণ। জিনিসটা হচ্ছে জলীয়। আমার কথা বুঝে গেছে? একটা জিনিস বুঝো, অ্যালকোহলও কিন্তু তরল, তেলও কিন্তু তরল, সয়াবিন তেলও তরল, নারকেল তেলও তরল, অ্যালডিহাইডও তরল হয়, কার্বক্সিলিক অ্যাসিডও তরল, পানিও তরল। বাট যে সকল তরল হচ্ছে পানির দ্রবণ সেগুলোকে আমরা বলি অ্যাকুয়াস, এবং বাকি সবগুলোকে বলি তরল বা লিকুইড। বুঝে গেছে এবার? এবার বুঝে গেছে প্রত্যেকের? ছোট ছোট বেসিক গুলো যাদের ক্লিয়ার নাই তারা ক্লিয়ার করে ফেলো। আমি কিন্তু এভাবে পড়াই, অনেকের তো বিরক্ত লাগতেছে, ভাইয়া তো ভাঙা চুরে কেন পড়াই, বাট আমি কিন্তু এভাবে পড়াই। যাদের ছোট ছোট বেসিক ক্লিয়ার নাই তাদেরকে কিন্তু বেসিক গুলো শিখিয়ে দিই। তবে আমার স্টুডেন্টদের অভিজ্ঞতা ভালো না আমার সাথে, ওদের মারপিট করি মাঝে মধ্যে, কেন ভালো মতো পড়ে আসেনি সেজন্য। আচ্ছা, এখন তো ক্লিয়ার হয়েছে সবারই। আচ্ছা, তাহলে অসমসত্বটা কিভাবে বলছিলাম? সমসত্ব হচ্ছে যেগুলোর বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলোর ভৌত অবস্থা সেম থাকবে। আর অসমসত্ব হবে কারা বলছিলাম? যাদের ভৌত অবস্থা সেম থাকবে না। যেমন একটা উদাহরণ দিই, কিছুক্ষণ আগে যে আমরা পড়ছিলাম, একটু আগে পড়ছিলাম যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, সেখানে প্লাটিনাম ইউজ করা হয়েছিল, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসিয়াস, অক্সিজেন হচ্ছে গ্যাসিয়াস, সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে গ্যাসিয়াস, কিন্তু প্লাটিনাম হচ্ছে সলিড। তাহলে এখানে বিক্রিয়ক এবং উৎপাদ সেম ভৌত অবস্থায় থাকলেও তোমার কে সেম ভৌত অবস্থায় নাই, প্রভাবক সেম ভৌত অবস্থায় নাই। সুতরাং এটা একটা কি? অসমসত্ব প্রভাবন ক্রিয়া। বুঝা গেছে? বুঝা গেছে কথাটা প্রত্যেকের? প্রত্যেকের কি আমার কথা বুঝে গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে তো জোস, তোমরা অনেক জোস, তোমরা বুঝে ফেলো। ওকে, তাহলে এবার প্রভাবনের ক্রিয়া কৌশল পড়বো আর এনজাইম পড়বো, এবং এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ করে দিব আজকে ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ লাগবে না। তাহলে মেকানিজম পড়বো এখন আমরা। মেকানিজম মানে হচ্ছে ক্রিয়া কৌশল। আচ্ছা, অনেকক্ষণ পড়তে পড়তে যদি বোরিং হয়ে যাও তাহলে অন্য কিছু ভাই আবার বলেন প্লিজ, কোনটা আবার বলবো? কিছুক্ষণ আগে যেটা করছিলাম দেখো। অসমসত্ব প্রভাবন মানে কি বলছিলাম? বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সেম কিছু থাকবে না, সেম ভৌত অবস্থায় থাকবে না, তাদেরকে বলছি আমরা অসমসত্ব প্রভাবন। তাহলে এখানে তুমি খেয়াল করো, এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক জনটা কি গ্যাসিয়াস পজিশনে আছে, এবং যে উৎপাদ সেটা গ্যাসিয়াস অবস্থায় আছে। বাট এখানে যে তোমার প্রভাবক প্লাটিনাম সেটা কিন্তু সলিড অবস্থায় আছে। তাহলে তিনটা কিন্তু সেম ভৌত কন্ডিশনে নাই, সেম অবস্থায় নাই। সুতরাং এটা একটা অসমসত্ব প্রভাবন। এবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, অন্য কিছু বলেন। অন্য কিছু বললে তো অনেকে আবার বিরক্ত হয়, অনেকে তো অনেক বেশি পড়ালেখার প্রতি অনেক বেশি ইয়া, অন্য কিছু বলতে নিলে তো অনেকে বিরক্ত হয়ে যায়। প্রভাবকের ক্রিয়া কৌশল অল্প কিছু জিনিসপাতি আছে। প্রভাবকের ক্রিয়া কৌশলটা টুকটাক বুঝতে পারলেই হবে। এনজাইম আছে। বুঝছো? এবার বুঝে গেছে সবাই?
আচ্ছা, তাহলে আমরা একটু 2 মিনিট অন্য কিছু বলি। অনেকক্ষণ পড়াইছি, বিরক্ত হয়ে গেছে। আজকে কোনো বিরতি টিরতি নেই, আজকে টোটালি পড়াইয়ে গেছি। আচ্ছা, মেকানিজমে ঢুকবো। মেকানিজম একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। মেকানিজমটা একটু একটু মনোযোগ দিয়ে না বুঝলে পারবা না, সেজন্য। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন আছে পড়ালেখার বাইরে? তাহলে পড়ালেখার ভিতরে প্রশ্ন করতেছো কেন? এইচএসসি 21 কিছু বলেন, শর্ট সিলেবাস নিয়ে কি বলবো? আমার স্টুডেন্টটাও তো আছে এইচএসসি 21, ওদেরকে পড়াইতেছি। ওদেরকে আসলে শর্ট সিলেবাস ধরে পড়াইতেছি না, ওদেরকে ফুল সিলেবাস ধরে পড়াইতেছি। ওদের সবার টার্গেট হচ্ছে বুয়েট, তো অ্যাডমিশনের হিসেবে পড়াইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি বলো, তোমাদের একটা কোশ্চেন করি। আচ্ছা, তোমাদের কাছে বলছিলাম যে পুরস্কার দিব, সেটা ওই দিন তার কথা শেষ করতে পারিনি। কিভাবে দিব বলো? পরীক্ষা নিব একটা? ভাইয়া আপনার কাছে অফলাইনে পড়বো কেমনে? তুমি কই থাকো? আমি তো চিটাঙে আছি এখন। আবরার ফাহাদকে আপনি চিনতেন ভাইয়া? না, চিনতাম না, সরাসরি দেখিনি। তোমার কি পুরস্কার? কি পুরস্কার এখন বলে দিলে হবে নাকি? হ্যাঁ, কি অবস্থা? কি পুরস্কার বলে? ঢাকায় আসবেন না? ঢাকায় আসবো যদি হল খুলে দেয়, নাহলে তো আর ঢাকায় আসা হবে না। ঢাকায় গেছি লাস্ট হচ্ছে জানুয়ারিতে, এরপরে তো আর যাইনি ঢাকায়। আচ্ছা, আমার আমার কথা বলো, মানে আমার কথা তো দাও। তোমাদেরকে পরীক্ষা নিবো, কিরকম পরীক্ষা নেবে? এমসিকিউ নাকি সিকিউ? পুরা চ্যাপ্টারের উপর এমসিকিউ নাকি লিখিত নিব? কিরকম নিলে ভালো হবে? এই পরীক্ষার কথা কিন্তু বেশি বেশি প্রচার করতে হবে, কারণ বেশি কম্পিটিটর হলে পরীক্ষা জমবে। এমসিকিউ, এমসিকিউ তো তোমরা চুরি করতে পারবা। এমসিকিউ চুরি করতে পারবা। আচ্ছা, তোমরা কি ওপেন বুক এক্সাম দিছো কোনোদিন? ওপেন বুক, ওপেন বুক এক্সাম দেওয়ার কারোর কোনো, সবাই এমসিকিউ 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 করতেছে। হ্যাঁ, এমসিকিউ হইলে যাদের ইন্টারনেট অবস্থা ভালো না তাদের, তারা ভালো করবা। যাদের পিসি আছে, মোবাইল নাই, তারা ভালো, তাদের জন্য ভালো হয়। আমার জন্য ভালো হয় এমসিকিউ ইয়া করলে। এক্সাম কি এই গ্রুপে হবে? হ্যাঁ, এই গ্রুপে নিবো আর কি। ওপেন বুক এক্সাম অনেকে দাও না। ওপেন বুক এক্সাম একটা জোস জিনিস। দেখে তোমাদের ওপেন বুক এমসিকিউ নিব নাকি? নিজে নিজে পড়ে কি চ্যাপ্টারটা কমপ্লিট করা যাবে? তোমার যদি মাথায় এনাফ বুদ্ধি থাকে তাহলে তুমি পারবা। অনেকে বলে নিজে নিজে পড়ে আমি সব শিখে ফেলবো, সব পেরে ফেলবো। আমিও মনে করতাম এটা আসলে কোনো সম্ভব না। ইনস্ট্রাক্টর দরকার, একটা একটা কেউ দরকার হয় যে তোমাকে শিখিয়ে দিবে জিনিসগুলো কিভাবে পড়তে হবে না পড়তে হবে। এমনি নিজে নিজে তুমি কিভাবে বুঝবা? কিছু কিছু ফ্রেন্ড আছে না, তোমাদের খুব ভাব নাই, আমি তো কিছু না পড়ে এ প্লাস পেয়ে গেছি। এটা ডাহা মিথ্যা কথা বলে। ও কিছু না পড়ে জীবনে এ প্লাস পায়নি, পড়ছে অনেকবার, পড়ছে তারপরে এ প্লাস পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, সবাই এমসিকিউ 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 করতেছে, তাহলে কি এমসিকিউ নিব? ওপেন বুক নেওয়ার দরকার নাই। এক্স্যাক্টলি, যারা ওপেন বুক এক্সাম সম্পর্কে ধারণা রাখে তারা বলবে ওপেন বুক নেওয়ার দরকার নেই। কারণ ওপেন বুক এক্সামের অনেক, তোমরা মনে করতেছো ওয়াও বই খুলে পরীক্ষা দিতে দিবে, জোস, আমি তো পুরস্কার পেয়ে যাবো, আমি তো ফার্স্ট হয়ে যাবো। বাট ওপেন বুক এক্সাম নিলে সবাই মারা খাবা। ঠিক আছে, কোশ্চেন কুলি করতে পারবে না। ওপেন বুক মানে বুঝি না। ওপেন বুক মানে হচ্ছে বই খোলা থাকবে, বই নোট সব ঘাটতে পারবা পরীক্ষা দেওয়ার টাইমে। এন্ড পরীক্ষার টাইম থাকবে খুবই কম,
অর্থাৎ তুমি প্রত্যেক বই টাইমে। খোলার টাইম পাইলেও তুমি ধরো বইয়ের কোথায় কি আছে এটা তোমার ঠাড়া মুখস্থ থাকতে হবে, এতই কম সময় থাকবে যে তুমি আসলে ওই পৃষ্ঠায় যেতে যেতে দেখবো সময় শেষ, এন্ড প্রশ্ন হবে অনেক কঠিন লেভেলে, অর্থাৎ তোমাকে কোয়েশ্চেনটা বুঝে উত্তর দিতে দিতে সময় শেষ হয়ে যাবে, সে নবেন তোমার মারা খাবে। আচ্ছা তাহলে এমসিকিউ নিব, ঠিক আছে আমি লিখে রাখলাম, এমসিকিউ নিব আমি লিখে রাখি। এমসিকিউ নেব। আচ্ছা আর পুরস্কার অবশ্যই আমার পকেট থেকে দিব, সেম ভাইয়ের পকেট থেকে না। তো তোমরা বেশি বেশি পোলাপানের মধ্যে এটা প্রচার করো যে ভাইয়ার ক্লাস করতে হবে, ক্লাস শেষে করতে হবে, ক্লাস শেষে যে পরীক্ষা নিবে সেটা অ্যাটেন্ড করতে হবে, তাহলে পুরস্কার পাওয়া যাবে, ঠিক আছে? কারণ আমার ক্লাসগুলো না করলে আমি কি ধরনের প্রশ্ন করবো সেটা তোমরা বুঝছো না, সুতরাং আমার ক্লাসগুলো অবশ্যই করতে হবে, বুঝে গেছে? এই চ্যাপ্টারের উপর নাকি? হ্যাঁ এই চ্যাপ্টারের উপর। আচ্ছা আফরিন জাহান ঐশী বলতেছে কম্পিটিশনের কথা বলছিলেন ভাইয়া, কি কম্পিটিশনের কথা বলছিলাম? ও তাইলে তো স্ট্রম, আচ্ছা ঠিক আছে স্ট্রম, সমস্যা নেই। আচ্ছা কি কম্পিটিশনের কথা বলছিলাম? দৃষ্টি আহমেদ বলতেছে কবে? এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে, এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদের টাইম দিব, 5-6 দিন পরে টোরে আসে তারপরে দিবা। কত নাম্বারে নেবে এমসিকিউ? 50 নাম্বার? পুরো চ্যাপ্টার কভার করতে গেলে তো অনেকগুলো এমসিকিউ দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, সকালে ক্লাস নিলে অনেকজন অ্যাটেন্ড করে, এটা সত্যি কথা? না ভাইয়া। তোমরা তো সবাই সেহরি পর্যন্ত জেগে থাকো, সেহরি খেয়ে ঘুমাও, দুপুরবেলা ঘুম থেকে উঠো, ঠিক বললাম না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি, আমরা এখন পড়ালেখায় ফিরে যাই। কম্পিটিশন অফ ক্রিয়েটিভিটি, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটার কথা বলছিলাম। আচ্ছা সেটা তোমরা আরেকটু প্রচারণা করো, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একটু হাইপ টাইপ তুলো, ঠিক আছে? বললাম তো সাইম আর আমি কথাবার্তা বলতেছি, আমাদের সাথে আরো কয়েকজন আছে, ঢাকা মেডিকেলের ভাইয়া আছে তোমাদের কিছু, তারপরে তোমার বুয়েটের কিছু ভাইয়া আছে, ঢাকা ভার্সিটির আছে, ঠিক আছে? তোমাদের কিছু অতি প্রিয় সেলিব্রিটি ভাইয়েরাও আছে, তো দেখো না কি হয়, ঠিক আছে? খুলবো, কিন্তু খোলার পরে তোমাদের প্রচুর হাইপ তুলতে হবে, অর্থাৎ তোমাদের এটা অনেক বেশি প্রচারণা করতে হবে, ঠিক আছে? কারণ তোমরা 100 জন নিয়ে কম্পিটিশন নিয়ে তো মজা নেই, ঠিক আছে? ঠিক আছে, যেটা বললাম মনে থাকবে? তোমরা একটু পোলাপানের সাথে কথাবার্তা বলো, একটু হাইপ টাইপ ক্রিয়েট করো, এন্ড তোমাদের এখান থেকে প্রয়োজন আমরা অ্যাম্বাসেডর দিব ওই গ্রুপের থেকে, এটা অর্গানাইজেশন মতো করব, সেখানে একটা তোমাদের থেকে আমরা অ্যাম্বাসেডর দিব, ঠিক আছে? এক এক কলেজে এক একজন বা 2 জন করে করে অ্যাম্বাসেডর দিব, তোমরা হচ্ছে তোমাদের কলেজে প্রচারণা চালাবে অনেক বেশি বেশি করে, ঠিক আছে? ওকে, তো আমরা পরে ফেরত যাই, আমাদের অল্প অল্প কিছু আছে মেকানিজম, তোমরা জাস্ট আর 15-20 মিনিট মনোযোগ দিতে হবে। এখন প্রভাবক এই কাজ করে সে কাজ করে কিছু তো বুঝলাম, বাট প্রভাবক কিভাবে কাজ করে সেটা তো বুঝতে হবে আমাদেরকে। প্রভাবক কিভাবে কাজ করে সেটা যদি বুঝতে চাই, তাহলে প্রথমে বুঝতে হবে প্রভাবকের ক্রিয়া কৌশল। বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রভাবকের ক্রিয়া কৌশলকে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠন বা অবস্থান্তর যৌগ গঠন বা অন্তর্বর্তী যৌগ গঠন, একটা হচ্ছে অধিশোষণ বা অ্যাবজর্পশনের মাধ্যমে। অধিশোষণ প্রসেসটা একটু বুঝতে কঠিন, বাট 1 নাম্বারটা বুঝতে একদম সোজা। তাহলে একটা বললাম ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠন করবে, যেটা তোমরা অলরেডি পরিচিত এটার সাথে, যে প্রভাবক কি করে বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, কিছুক্ষণ আগে দেখেছি একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠন করে, সেটা থেকে আরেকটা নতুন কি ফাইনাল উৎপাদটা ক্রিয়েট হয়, এবং কি বিক্রিয়া আমাদের যে তোমার প্রভাবক সেটা ঠিক আগের অবস্থায় ফেরত যায়। আর অধিশোষণ প্রক্রিয়ার সাথে তো তোমরা পরিচিত না, আমরা আগে একটা পড়াই। অধিশোষণ কি সেটা আমি বলতেছি, অভিশোষণ না অধিশোষণ, সেটাকে আমি বলবো।
আগে আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠনটা একটু করি। ধরো তোমার যে আমরা দেখছিলাম একটা বিক্রিয়া এরকম দেখছিলাম, মনে আছে, যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কি ছিল, এই যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছিল, বিক্রিয়ার প্রভাবক হিসেবে কে ছিল, নাইট্রোজেন অক্সাইড। মনে আছে তো এই বিক্রিয়াটার কথা, মনে আছে? এই বিক্রিয়ার কথা তোমাদের মনে আছে? এই বিক্রিয়া, এই যে প্রভাবক, নো নো না, আসলে এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নো বলিও না এটাকে, ঠিক আছে? তাহলে যেমন তোমরা এটাকে O2 বলো, O2, SO2, SO3, তাহলে এটাকে নো বলে ফেলবো আবার, ঠিক আছে? সাবধান। তাহলে এই এই বিক্রিয়াটাতে আসলে নোটা কিভাবে কাজ করে, অর্থাৎ নাইট্রোজেন অক্সাইডটা কিভাবে কাজ করে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠন করবে, অর্থাৎ একটা অস্থায়ী অবস্থান্তর যৌগ গঠন করবে। যৌগটা কিভাবে ঘটতে হবে বোঝার চেষ্টা করো। তোমার যে নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন করবে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, আমি উপরের অংশটা মুছে দিই, এটা হয়তো তোমাদের অনেকেরই লেখা হয়ে গেছে। এন্ড তোমার যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটার সাথে হচ্ছে তোমার বিক্রিয়া করবে যে সালফার ডাইঅক্সাইড, এটা এন্ড তোমার উৎপন্ন করবে হচ্ছে, এখানে উভয়মুখী চিহ্ন বিশিষ্ট হবে, আমি তাড়াতাড়ি করার জন্য একমুখী চিহ্ন হিসেবে দিচ্ছি আর কি। তোমার উৎপন্ন করবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং ফিরে আসবে কি তোমার নাইট্রোজেন অক্সাইড বা নো, তোমাদের নো আবার ফেরত পাবা। তার মানে নো শুরুতে যেরকম ছিল নো সে বিক্রিয়া শেষে সেম থাকতেছে, ঠিক আছে? নো নোর মতোই আছে, ইয়েস হয়ে যায়নি। বাট এটা হচ্ছে একটা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কি করছে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুরো বিক্রিয়াটাকে কমপ্লিট করে দিছে। বুঝে গেছে? আচ্ছা, আমার কি বোর্ড চলতেছে নাকি ডিসকানেক্ট হয়ে গেছি? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, আমাকে কি রানিং আছে? আচ্ছা, রানিং থাকলে তো ঠিক আছে। ওকে, তাহলে আমার কথাটা বুঝে গেছে তো? এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। তাহলে এই দুইটা ধাপ যদি ভালো মতো খেয়াল করো, এই দুইটা ধাপ যদি তোমরা ভালো মতো খেয়াল করো, তাহলে তোমার হচ্ছে এখানে নাইট্রোজেন অক্সাইডের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট একটা অন্তর্বর্তী যৌগ গঠন করছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আবার আরেকটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে তোমার সালফার ডাইঅক্সাইড এবং আবার পুনরায় এক অবস্থায় ফেরত গেছে। তো এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবকের মেকানিজম। অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরির মাধ্যমে প্রভাবকের মেকানিজমটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলো? এটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলো? আচ্ছা, একটা কথা মনে রাখবা, এটা সমসত্ব প্রভাবক কিভাবে ক্রিয়া করে। সমসত্ব প্রভাবন যখন চলে, যেমন এখন আমরা যে বিক্রিয়াটা করছি এটা কিন্তু সমসত্ব প্রভাবন। দেখো, এটা কিন্তু গ্যাসিয়াস, অক্সিজেনও গ্যাসিয়াস, নাইট্রোজেন অক্সাইডও গ্যাসিয়াস, সালফার ডাইঅক্সাইডও গ্যাসিয়াস, সবাই গ্যাসিয়াস। এটা কিন্তু সমসত্ব প্রভাবন। বুঝে গেছে প্রত্যেকের? মানুষ আস্তে আস্তে কমে যেতেছে। আচ্ছা, সমস্যা নেই, মানুষ কমে গেলে যারা আছে তারা ক্লাস করে। আরেকবার ভাই, আরেকবার বলতে হবে। আচ্ছা দেখো, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড গঠনের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কি হবে, প্রভাবক ক্রিয়া করবে। তাহলে এই যে প্রভাবক কিভাবে আসলে কিভাবে করবো, ও কিভাবে করলো, এই প্রভাবকটা হচ্ছে এখানে যে একটা বিক্রিয়ক আছে অক্সিজেন, সেই বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করলো প্রথম ধাপে, এবং সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা একটা অন্তর্বর্তী যৌগ হিসেবে কাজ করতেছে। এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা তোমার কি করছে দেখো, পরবর্তীতে তোমার দ্বিতীয় ধাপে গিয়ে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ আরেকটা যে বিক্রিয়ক আছে সেটার সাথে বিক্রিয়া করছে,
এবং তোমার যে উৎপাদ সালফার ট্রাইঅক্সাইড সেটা উৎপন্ন করছে এবং আগের অবস্থায় ফিরে আসছে কে? তোমাদের সেই প্রভাবক। কথা বুঝে গেছে এবার? ফ্রি জিনিস বাঙালি করতে চায় না এক্স্যাক্টলি। আসলে তোমরা যে দেখো 10 মিনিট স্কুল বা অন্য জায়গায় লাইভ ক্লাস নিলে বলো কেন অনেকগুলো থাকে সেখানে, সেটা কিন্তু আসলে ইয়া না 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এটা সমসত্ব প্রভাবনের জন্য হয় বলছি, কারণ দেখো এই বিক্রিয়া সবগুলো সমসত্ব অবস্থায় আছে। এখন অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে কি হয় বলছি? অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া। আর অল্প কিছুক্ষণ লাগবে, তোমরা সবাই একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া। অধিশোষণ প্রক্রিয়াটা কিভাবে ঘটে এটা বুঝতে হলে তোমাদের একটু মনোযোগ দেওয়া লাগবে। এটা 4টা ধাপে বুঝতে হবে তোমাদেরকে। এখানে বইয়ে একটা চিত্র আছে, দেখো যাদের কাছে হাজারি নাকের বই আছে তারা দেখো এই জায়গায় একটা চিত্র আছে, এই যে জায়গায় এই চিত্রটা পুরোটা এখন আমার পক্ষে এখানে আঁকা কিন্তু পসিবল না, বাট আর আমি তোমাদেরকে বুঝে দিতেছি ভালো মতো। চিত্রটা দেখো প্রত্যেকে। হাজারি নাকের বই যাদের কাছে নাই, যাদের কাছে অন্য বই আছে, ধরো লিঙ্কন স্যারের বই আছে যাদের কাছে, আর ধরো কবির স্যারের বই আছে, তাদের ওখানে হয়তো চিত্র আছে। তোমাদের যাদের কাছে লিঙ্কন স্যারের বই আছে তাদের কাছে কিন্তু আছে এটা। তো তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর চিত্র না থাকলেও সমস্যা নেই, চিত্র দিয়ে বুঝতে পারার কোনো কথা নেই, চিত্র থাকলে বুঝতে ইজি হবে, এটাই আর কি। আমি কিভাবে অধিশোষণ জিনিসটা বুঝতে চাচ্ছি, অধিশোষণ, অভিশোষণ না, অধিশোষণ জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। অধিশোষণটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার যে প্রভাবক যে ধাতু অসমসত্ব হইলে একটা প্রভাবকের ধাতু হিসেবে ক্রিয়েট হয়, ধাতু হিসেবে কাজ করে। তোমার ধরো আমি কথার কথা বলতেছি, তোমার যেখানে একটা মেটাল ইউজ করছি, আমরা মেটাল প্রভাবক হিসেবে আমরা মেটাল ইউজ করছি, তাই না? প্রভাবক হিসেবে আমরা কি ইউজ করছি? মেটাল ইউজ করছি। তোমাদের কমেন্ট থেকে তো আমি কিছু বুঝতেছি না আসলে। আচ্ছা, তোমরা কি অধিশোষণ আর অভিশোষণকে সেম মনে করতেছো? তোমাদের কমেন্টিং বন্ধ হয়ে গেছে কেন? আজেরা কমেন্টিং তো ইচ্ছা মতো করতে পারো, কিন্তু পড়ালেখার বেলায় তো তোমরা নাই, সব গায়েব। আচ্ছা দেখো, ধরো কথার কথা তোমার যে দুই হাইড্রোজেন H2 এর সাথে বিক্রিয়া করতেছি, তখন হচ্ছে একটা তোমার মেটাল আছে, মেটাল। তাহলে এই মেটালের গায়ে তোমার মেটালের পৃষ্ঠতলে, মেটালের পৃষ্ঠতলে তোমার এই হাইড্রোজেন অণুটা অধিশোষিত হবে। তোমার এরকম একটা মানে অধিশোষিত মেটাল হাইড্রোজেন অবস্থা ক্রিয়েট করবে। এটা অত ভালো মতো না বুঝলেও চলবে, বাট জিনিসটা সিলেবাসে আমাদের জানতে হবে। তাহলে এটা মেটালের পৃষ্ঠতল, এটা
তাহলে মেটালের পৃষ্ঠতলে এভাবে অসংখ্য মেটাল পরমাণু আছে, যে কোনো মেটাল ধরো সেটা, ধরো সেটা যে কোনো মেটাল, এখানে অসংখ্য ভাবে মেটালের পৃষ্ঠতলে অসংখ্য মেটাল পরমাণু আছে। এটা ধরো হাইড্রোজেন পরমাণু, সেটা এখানে অধিশোষিত হয়েছে, অধিশোষিত অর্থাৎ মেটালের পৃষ্ঠতলে লেগে গেছে। এটা এখন লেগে যাওয়ার পিছনে একটা কারণ আছে, তোমার অধিশোষণের পিছনে তোমার যে ডি অরবিটাল থাকে না, ডি অরবিটাল, তোমার যে ডি অরবিটাল থাকে, তোমাদের ক্লাস কারির সংখ্যা তো কমে গেছে, 16 হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আর অল্প কিছুক্ষণ আছে। তোমার যে মেটালের গায়ে লেগে থাকে কিভাবে, ডি অরবিটাল, এখানে ডি অরবিটালটা সম্প্রসারিত হয়। ডি অরবিটালের কথা বলছো না তোমরা, মোটামুটি এতটুকু বুঝলে হবে তোমাদের যে ডি অরবিটালটা সম্প্রসারিত হয় যোজনী সম্প্রসারণ, এবং ডি অরবিটালে কি হয়, ধরো হাইড্রোজেন বা বাইরে থেকে যেই যেই বিক্রিয়কটা আছে সেটাকে কি করতে পারে, অবস্থান দিতে পারে। ধরো প্লাটিনাম বা এমন যদি কোনো মেটাল ইউজ করে যেটা ডি অরবিটাল আছে, তাহলে সেটার ফাঁকা ডি অরবিটালের মধ্যে কি করতে পারবে, বিক্রিয়কের ইলেকট্রনগুলো ওখানে স্থান করে নিতে পারবে। স্থান করে নিতে পারলে সেখানে কি হবে, ওর একটা অধিশোষিত অবস্থায় একটা সংযোজন ক্রিয়েট হবে। এটা কিন্তু কোনো যৌগ ঘটিত হয়েছে না, এটা কিন্তু কোনো যৌগ ঘটিত হয়নি, এটা জাস্ট একটা কি হয়েছে, সংযোজিত অবস্থায় একটা এরকম মেটাল হাইড্রোজেন একটা কি হয়েছে, কথার কথা একটা কি ক্রিয়েট হয়েছে, একটা অধিশোষিত অবস্থা ক্রিয়েট হয়েছে। এন্ড তোমার এই যে মেটাল হাইড্রোজেন অধিশোষিত অবস্থা ক্রিয়েট হয়েছে, এটার সাথে আরেকটা ইয়া তোমার CH2 অর্থাৎ ইথেনের সাথে বিক্রিয়া ঘটছে। ঘটার পরে কি হচ্ছে, তোমার মুক্তমূলক ক্রিয়েট হবে। এরপরে মুক্তমূলক কি তোমরা চিনো, CH2 মুক্তমূলক কখন ক্রিয়েট হয় এটা কি তোমরা জানো? এটা হচ্ছে সেই মেটালটা আলাদা হয়ে গেছে। মুক্তমূলক কখন ক্রিয়েট হয় আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। ধরো ক্লোরিন, এই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন আছে, যদি এমন ভাবে ভাঙে যে এই দুইটা ইলেকট্রন এই ক্লোরিনটা নিয়ে গেছে আর এর কাছে কোনো ইলেকট্রন নাই, তাহলে এখানে কি ক্রিয়েট হবে, এটা হবে ক্লোরাইড আয়ন, আর এটা কি হবে, ক্লোরোনিয়াম আয়ন, অর্থাৎ এটা প্লাস এবং এটা নেগেটিভ হবে। কিন্তু এটা যদি এইভাবে ভাঙে যে তোমার ক্লোরিন দুইটাই আছে, এমন ভাবে ভাঙছে যে কারণ আছে তোমার একটা ইলেকট্রন ও নিয়ে গেছে, তাহলে কিন্তু মুক্তমূলক তৈরি হবে। সেটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, এই চিহ্ন দ্বারা মুক্তমূলককে আমরা প্রকাশ করে থাকি। মুক্তমূলক কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থেকে অধিক পরিমাণে বেশি সক্রিয় হয় এবং ক্ষতিকারক হয় বিশেষ ক্ষেত্রে। এখন বোঝা গেছে সংক্ষেপে মুক্তমূলকের পরিচয়, সেটাই সংক্ষেপে, এটা হচ্ছে মুক্তমূলকের পরিচয়। তাহলে এখানে এরপরে হচ্ছে সেকেন্ড ধাপে, এখানে যে মুক্তমূলকগুলো ক্রিয়েট হয়েছে সেই মুক্তমূলকগুলো ক্রিয়েট হবে, এবং এই আসলে মুক্তমূলকটা এভাবে ক্রিয়েট হবে না, এখানে একটা ভুল করছি, এখানে H3 হবে। আচ্ছা তোমরা সবাই চলে যাও কেন আমার ক্লাস ছেড়ে, আমার মনে হয় ক্লাস ভালো মতো পরে তাই না। আচ্ছা সেখানে এখানে তো এরকম ধরো এখানে দুইটাই আছিল, দুইটা মেটাল ছিল আর এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে দুইটা মেটাল হাইড্রোজেন অবস্থা ক্রিয়েট হয়েছে। এন্ড এই অবস্থায় তোমরা যদি খেয়াল করো যে এখানে একটা মেটাল হাইড্রোজেন অধিশোষিত অবস্থা কাজে লাগছে আর একটা রয়ে গেছে, তাহলে এখানে যে মুক্তমূলক ক্রিয়েট হয়েছে এখানে, সেই মুক্তমূলকের সাথে যে এখানে যে মেটাল হাইড্রোজেন অধিশোষিত অবস্থাটা আছে সেটা আবার তোমার রিয়াকশন করবে, এন্ড করে তোমার ফাইনালি যে উৎপাদ, এবং কি হবে, মেটালটা যেটা ছিল তোমার প্রভাবক, সেই প্রভাবক মেটালটা তোমার আবার আগের অবস্থায় ফেরত আসবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে সবার, প্রত্যেকের? কি আমার কথা ক্লিয়ার হয়েছে? যতটুকু পড়েছে ততটুকু বুঝতে হবে তোমাদের, এত বেশি করার দরকার নেই। আসলে ক্লিয়ার কয়জন হয়েছে আল্লাহ জানে, তোমরা এখানে ম্যাক্সিমাম এখন লাইভে নাই, যে কয়জন আছো তারা
রেসপন্স করতেছো না, তো এটা আরেকবার টেনে দেখে নিবা আর কি প্রয়োজনে, আমি শেষ করে দিই। তাহলে দুইটা প্রকারভেদ আমরা দেখছি। এরপরে তোমাদের বইয়ে দেখো আরো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে তোমার প্রভাবকের কিছু গুরুত্ব দেওয়া আছে। যেমন তোমার যে ক্যাটালাইটিক কনভার্টার এগুলো সম্পর্কে বলা আছে। ক্যাটালাইটিক কনভার্টার এটা সম্পর্কে তোমরা আরো শিখবা হচ্ছে তোমার ইয়াতে, তোমার চ্যাপ্টার 5 শিখবে সেকেন্ড পেপারে। ক্যাটালাইটিক কনভার্টার নিয়ে আলাদা একটা পড়াই আছে, সেখানে আলাদা একটা পাঠ আছে। এন্ড আরেকটা কথা বলি, রাসায়নিক শিল্পে ব্যবহৃত অধিকাংশ প্রভাবন ক্রিয়াই কিন্তু অসমস্যত প্রভাবন ক্রিয়াটা মনে রাখতে হবে। রাসায়নিক শিল্পে যে প্রভাবন ক্রিয়া সম্পন্ন হয় সেখানে সংঘটিত অধিকাংশ প্রভাবন ক্রিয়া হচ্ছে তোমার কি বললাম, কেমন প্রভাবন ক্রিয়া? অসমস্যত প্রভাবন ক্রিয়া। জৈব প্রভাবক এনজাইম সম্পর্কে বলে আজকে আমরা ক্লাস শেষ করে দিব, আর 5টা মিনিট লাগবে। এখনো পর্যন্ত যারা ক্লাস করতেছে তারা একটু ধৈর্য সহকারে ক্লাস করো। জৈব প্রভাবক এনজাইম হচ্ছে বেসিক্যালি এক ধরনের প্রোটিন, এটা মনে রাখবা। এনজাইম হচ্ছে বেসিক্যালি এক ধরনের প্রোটিন, বিভিন্ন টাইপের এনজাইম থাকে। যেমন এগুলো তোমরা বায়োলজিতে আরো ভালো পড়ছো আমার থেকে। সেলুলোজকে যারা হজম করে যে এনজাইম তাদেরকে বলে সেলুলেজ, ঠিক আছে। অ্যামাইলোজকে যারা হজম করে তাদেরকে বলে অ্যামাইলেজ, ঠিক আছে না। ধরো প্রোটিনকে হজম করতে আর একটা প্রোটিন লাগে, সত্যি কথা। প্রোটিনকে যারা হজম করে তাদেরকে প্রোটিয়েজ বলি, এরকম বলি না আমরা? আচ্ছা, তাহলে জৈব প্রভাবক এনজাইম কিভাবে কাজ করে তোমরা তালাচাবির মতবাদ মেবি পড়ছো বায়োলজিতে। তালাচাবির মতবাদ পড়ছো না বায়োলজিতে? কোনো রেসপন্স নেই, আমি জাস্ট পরে চলে যাই। তাহলে তোমরা যে বায়োলজিতে যে তালাচাবি মতবাদ পড়ছো, সেই তালাচাবি মতবাদটা থেকে তোমরা কি পড়ছো? একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে তোমরা পড়ছো এরকম যে থাকে তোমাদের, এরকম থাকে এখানে, যৌগটা এখানে এসে ঢুকে, তারপর আবার নতুন করে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার এটা এভাবে অন্তর্বর্তী অবস্থা ক্রিয়েট করে। মানে এইভাবে না, আসলে তালাচাবি মতবাদটা যেভাবে পড়ছো আমি স্মরণ করে দিচ্ছি, এটা যারা বায়োলজিতে পড়ছো তারা তো পারবা ভালো। ধরো এখানে যে একটা ফাঁকা অবস্থা আছে, এখানে হচ্ছে সেই একটা, মানে এখানে তালা, এটা চাবি ঢুকতেছে মতো, এখানে অন্তর্বর্তী অবস্থাটা ক্রিয়েট হয়। তারপরে গিয়ে এটা ভেঙে যায়, 2 টুকরা হয়ে যায়, অর্থাৎ এটা হজম হয়ে যায়। তারপরে তোমাদের যে 2টা যৌগ সেগুলো উৎপন্ন হয়, এরকম তো তোমরা পড়ছো। তাহলে বেসিক্যালি জৈব প্রভাবক এনজাইম কিভাবে কাজ করে তালাচাবির মতবাদের মতো এভাবেই বলবো। তোমাদের কেমিস্ট্রিতে খুব অল্প পরিমাণে আছে। এনজাইম ধরো এনজাইম হচ্ছে ধরো যেটাকে হজম করতেছে। জৈব প্রভাবক এনজাইম মূলত হজমের কারণে, এনজাইম দ্বারা মানুষ হজম করে, পশু পাখি বিভিন্ন কিছু হজম করে। তো তোমার জৈব প্রভাবক এনজাইম সেটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে বেসিক্যালি তোমার এই যে ধরো এটার সাথে তোমার, আবার লিখতে পারতেছি না, আবার সেম সমস্যা হয়েছে। আচ্ছা, জাস্ট এক মিনিট, ক্লাসটা শেষ করে দিই এটা দিয়ে। তোমার জৈব প্রযোজক এনজাইম যেভাবে করে, তোমার যে এনজাইমের সাথে যে এস, ধরো এটা হচ্ছে যেটাকে হজম করতেছে সেটার সাথে বিক্রিয়া করতেছে, তাহলে এটার সাথে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে, কিছুক্ষণ কিছুভাবে দেখালাম। এন্ড পরবর্তীটা ভেঙে গিয়ে ধরো তোমার হজমকৃত অবস্থা জেড উৎপন্ন করছে, এটা হজম হয়ে গেছে। বা জেড না হয়ে এখানে আরো কিছু উৎপন্ন হতে পারে, জেড প্লাস পি, এই দুটো হজম হয়ে গেছে, ভেঙে গেছে। যেমন তোমার ইয়াকে হজম করে সুক্রোজ, গ্যালাক্টোজ, এগুলোকে সরি গ্লাইকোজেনকে হজম করে কি করে তোমার ইয়াতে রূপান্তর করে, এরকম না। বায়োলজিতে ঠিক মতো পড়া হয়নি আসলে, এটা বায়োলজিরই পড়া। এটা হচ্ছে তোমার এখানে অত বেশি নেই কেমিস্ট্রি বই, আমি তাও হালকা পাতলা বলছি আর কি। কেমিস্ট্রি বই অত বেশি ভালো মতো না বলো। জৈব প্রভাবক এনজাইম কিভাবে কাজ করে তালাচাবি মতবাদ, সেটা বায়োলজিতে ভালো মতো পড়বা। এন্ড এখানে যে ধরো তোমার, ও দুঃখিত, এখানে যে তোমার এই প্রসেসটা কিন্তু অনেক দ্রুত হয়, আর এই প্রসেসটা অনেক মন্থর গতিতে, অর্থাৎ অন্তর্বর্তী যৌগ গঠন কাজটা হয় অনেক দ্রুত।
ফাঁত করে হয়ে যায়, এরপর একটা হয় অনেক আস্তে আস্তে মন্থর গতিতে হয়ে থাকে। একটা উদাহরণ দিই, যেমন ধরো তোমার গ্লুকোজ C6H12O6, গ্লুকোজকে হজম করে কে? জাইমেজ এনজাইম দিয়ে আমরা হজম করি। উৎপন্ন কি হয় তোমার? অ্যালকোহল, তোমার CH2 সরি CH3CH2OH প্লাস কি উৎপন্ন হয়? প্লাস কার্বন ডাইঅক্সাইড। এরকম, ঠিক আছে, বুঝে গেছে? অনেক কমে গেছে ক্লাসে কারের সংখ্যা, এবং আমার সাথে যে হোস্ট ছিল সেও দেখি নাই এই মুহূর্তে। তো আমার মনে হয় আমি যতটুকু পর্যন্ত বোঝানো ততটুকু পর্যন্ত বুঝে শেষ করছি আজকের ক্লাসে। আমি অসুস্থ থাকা সত্ত্বেও আজকে আসছি, কিন্তু এসে তোমরা তোমাদের থেকে আসানোর সাড়া পাইনি। তো নেক্সট ক্লাসের থেকে তোমরা একটু বেশি বেশি আসার চেষ্টা করবা। অ্যান্ড অ্যান্ড নেক্সট ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে সাম্যাবস্থা, লাসেথিলিন নীতি, এগুলো নিয়ে পড়বো। নেক্সট ক্লাসটা কেউ মিস করবা না। এনজাইমের বৈশিষ্ট্যটা বলে দিই, আমি শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। এনজাইমের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু বিশেষভাবে মনে রাখতে হবে, এই জন্যই এগুলো এমসিকিউতে আসে। এবার এনজাইমের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার, একটা এনজাইম কিন্তু একটা জৈব অণুকে ভাঙতে পারে। জৈব প্রভাবকটা কিন্তু জৈব অণুগুলোকে ভাঙার জন্য ইউজ করা হয়। একটা নির্দিষ্ট এনজাইম কিন্তু একটা নির্দিষ্ট জৈব অণুকে ভাঙতে পারে, এটা সবসময় মাথায় রাখতে হবে, 100 ভাগ মাথায় রাখতে হবে। এটা একটা এনজাইম কিন্তু অবশ্যই একটা জৈব অণুকে ভাঙতে পারে, এই কথাটা মাথায় সেভ করে ফেলো। যেটা হচ্ছে গ্লুকোজকে ভাঙে সেটা ফ্রুক্টোজকে ভাঙতে পারে না, যেটা হচ্ছে সুক্রোজকে ভাঙে সেটা প্রোটিনকে ভাঙতে পারে না। জিনিস হচ্ছে এরকম। এন্ড মনে রাখতে হবে যে এনজাইমের কার্যকারিতা কিন্তু অনেক বেশি থাকে, নর্মাল যে কোনো প্রভাবকের চেয়ে এনজাইমের প্রভাবন ক্ষমতা অনেক বেশি থাকে, এবং এটা তোমার অন্যান্য যে কোনো প্রভাবকের চেয়ে অনেক দ্রুত কাজ করে। ধরো 1 মিনিটে জয়টা বিক্রিয়া, যতটা 1 মিনিট একটা নর্মাল প্রভাবক, একটা অজৈব প্রভাবক যতগুলো বিক্রিয়ক অনুকূল পথে রূপান্তর করতে পারবে, সেম 1 মিনিটে তোমার একটা জৈব প্রভাবক এনজাইম তার থেকে অনেক বেশি সংখ্যক, 4-5 গুণ বেশি সংখ্যক জৈব অণুকে ভেঙে তার উৎপাদে রূপান্তর করতে পারবে। এন্ড আমার মনে হয় আজকে এখানে শেষ করে দেওয়া উচিত। তাহলে আমি শেষ করে দিতেছি মিটিংটা। আমার জন্য দোয়া করি যে আমি নেক্সট ক্লাসে আস্তে আস্তে পুরোপুরি সুস্থ যেতে পারি। ঠিক আছে, তাহলে আমি লাইভ স্ট্রিম বন্ধ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। স্ট্রিম বন্ধ করে দাও, শেষ ক্লাস।